সকাল সকাল সমুদ্র দেখার মাঝেও আলাদা একটা ভালো লাগা কাজ করে। আরও ভালো লাগে যদি প্রিয় মানুষটির সাথে থাকে। আফরানের ভালো লাগাটা দ্বিগুণ করতে সায়নী কি আসবে? অনেক চেষ্টা করে আজ না এসে পারেনি সায়নী। আফরান তার সমস্ত মন জুড়ে রয়েছে। কি করে তাকে কষ্ট দিবে সে, তাও আজকের মতো বিশেষ দিনে? আফরান পেছন ফিরতে সায়নীকে দেখতে পায়। আফরান তার দেওয়া লাল শাড়ি পরে এসেছে সে। খানিকক্ষণ তাকে দেখে কাছে গিয়ে আফরান বলে, লাল বনুর চোখ লাল কেন? কেন হতে পারে? কষ্ট পেয়েছো? আমি তোমার জায়গা কাউকে দেব না আফরান, আমি আর পাচ্ছি না। কখন যাবে মুনিরার বাবারা? যাওয়ার নাম ঠিকানা নেই কেন তাদের? ওনারা যাওয়ার আগে মনে হচ্ছে ওই মুনিরা তোমাকে কাবু করে ফেলবে। মনে হয় পারবে? না পারার কী আছে? আমি তো পুরনো হয়ে গেছি। একটা থাপ্পড় দিব ধরে। শুধু থাপ্পড় কেন, মেরেই ফেলো না তুমি আমাকে, মেরেই ফেলো। শেষের কথাটি প্রায় চিৎকার করে বলে সায়নী মাটিতে বসে পড়ে। এই অবস্থায় সায়নীকে দেখে আফরানের চোখে পানি চলে আসে। কেন সে সেই দিন গ্রামে গেছিল? কেনই বা মুনিরাকে বিয়ে করেছিল? ছেড়ে দিবে ভেবেছে। পারছে কই? সকলের চোখে বৈধ বউকে ছাড়া এতটা সহজ নয় তার জানা ছিল না। কিভাবে কি হয়ে গেল? এসবের মাঝে যদি সায়নীকে ছেড়ে দেয়? হাঁটু গেড়ে আফরান মাটিতে বসে পড়ে সায়নীর পাশে। সায়নীর বুক জড়িয়ে বলে, শুভ ভালোবাসা দিবস। তবে আমার জন্য তোমাকে ভালোবাসার জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন নেই, কিন্তু প্রতিদিন তো স্পেশাল কিছু করার সুযোগ হয় না। তাই একটা দিবস উপলক্ষে আজকের দিনে না হয় একসাথে সময় কাটিয়ে স্পেশাল কিছু করলাম। সায়নী নিজেকে আফরানের কাছ থেকে ছাড়িয়ে অভিমানের বলে, আচ্ছা তাই? শুধু ভালোবাসা দিবসের কথা মনে আছে তোমার? হে হে, কথা শেষ হয়নি, আরও আছে। কি? শুভ বিবাহবার্ষিকী মনে আছে তোমার? আজকের দিনটা কি ভুলে যাওয়া সম্ভব? আগামীকাল থেকে সকলের সামনে সকলের সাথে উদযাপন করব। সত্যি? একদম। চোখ দুটো মিটমিট করে খুলে মনিরা। কালকের রাত্রি তার জন্য অনেকটাই স্পেশাল ছিল। আফরান তাকে আশ্বাস দিয়েছে, এর চেয়ে বড় আনন্দের কী বা হতে পারে। বিছানা ছেড়ে উঠতে চোখ যায় সোফার দিকে। আফরানকে দেখতে পায় না সে। আবারও তিনি বারান্দায় আছেন। আজকে একটা গান শুনেই ছাড়বো, আর গানটা আমার জন্যই হবে। এসব ভেবে মুনিরা বারান্দায় যেতে তা শূন্য দেখতে পায়। আফরানকে না পেয়ে হতাশ হয়ে রুম থেকে বের হয় সে। কেন যেন এক্ষুনি আফরানের সাথে তার সময় কাটাতে বড্ড ইচ্ছে করছে। হয়তোবা বাসায় কোথাও আছে ভেবে সারা বাড়ি খুঁজে মনিরা। এত সকালে গেল কই? হঠাৎ মনিরার মাথায় আসে আফরান সায়নের রুমে না তো? দুজনে হয়তো গল্প করছে। তবে তাদের গল্পের আসলে তিনজন হলে মন্দ হয় না। আসবো সায়নী আপু? কয়েকবার ডেকে সাড়া না পেয়ে সামান্য দরজাটা ফাঁক করে মনিরা। ইদানিং সায়নীকে দুর্বল লাগছে। ঠিক আছে তো সে? দরজার ফাঁক দিয়ে সায়নীকে দেখতে না পেয়ে দরজা সেলে ভেতরে ঢুকে পড়ে সে। এ কি, রুমে সায়নী নেই? বারান্দায় দেখে নেয় মুনিরা। এত সকালে কই গেল সায়নী? হঠাৎ মুনিরার চোখ পড়ে বিছানার উপর রাখা কার্ডটার উপর। কৌতূহলবশত হাতে নিয়ে দেখতে থাকে। এক পর্যায়ে খুলে দেখে তাতে কী লেখা আছে। কাল সকাল 8টায় তোমার জন্য সমুদ্র পাড়ে অপেক্ষা করব। আমি জানি তুমি আসবে। এরকম কার্ড সায়নীকে কে দিতে পারে? নোবেল ছাড়া কেউ না। তাহলে নোবেলের সাথেই আছে সায়নী? ইস, কি রোমান্টিক ওরা। ভালোবাসা দিবসের দিন একসাথে আছে সমুদ্র পাড়ে, আর আমার উনি একদম আনরোমান্টিক। আনরোমান্টিক কি, এক্কেবারে ফালতু। এই সকাল সকাল কোথায় হাওয়া হয়ে গেছে? আচ্ছা, ছাদে যায়নি তো? সায়নীর চোখ দুটো রুমাল দিয়ে বন্ধ করে সমুদ্রের পাশে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় আফরান। হয়েছে তোমার? চোখ খোলো। চোখ থেকে কাপড় সরিয়ে সায়নী কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। ছোটোখাটো একটি অন্য ধরনের রেস্টুরেন্ট। চারপাশে রং বেরঙের বেলুন দিয়ে সাজানো, মাটিতে ছিটানো ফুলের পাপড়ি, মাঝখানে একটি টেবিল, তাতে একটি কেক আর লাল গোলাপের তোড়া রাখা। এসব দেখে সায়নী আনন্দিত হয়ে যায়। অবাক চোখে আফরানের দিকে তাকিয়ে বলে, এসব আমার জন্য? আমার লাল বনের জন্য, সামান্য খুশি করার জন্য। আর কাউকে দেখছি না যে। আরে ম্যাম, বুকিং করে ফেলছি, কি বলো? আফরান কিছু বলার আগে গান বেজে ওঠে। তুমি দূরে আর থেকো না, এই চোখের চেয়ে দেখো না। তুমি মিউজিকের ব্যবস্থা করছো, এত কিছু, কিন্তু আমি তো কিছুই করিনি, কিছু আনিনি তোমার জন্য। তুমি চাইলে কিন্তু কিছু দিতে পারো আমাকে। কি? সায়নের কাছে গিয়ে তার গালে 2 হাত দিয়ে কপালে একটা আলতো করে চুমু খেয়ে আফরান বলে, আজকে আমি একটা পেতে পারি? কি? না বুঝলে আমি আর কোনোদিন দিব না। আর কি? আফরানের মুখে ঠোঁট ছুঁয়ে দিয়ে পালিয়ে যেতে চাইলে আফরান তার হাত ধরে টেনে নিজের বাহু ধরে বন্দি করে সায়নীকে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, হয়ে যাক একটা কাপল ডান্স। এদিকে আফরানকে কোথাও না পেয়ে
দেখতে পেয়ে মুনিরা ফোন দেয় আফরানকে, কিন্তু ফোন বন্ধ পেয়ে আফরানের জন্য চিন্তা হতে শুরু করে। সকাল সকাল মানুষটা গেল কই? ফোনটা বন্ধ। সায়নীকে কি বলে গিয়েছে? তাকে নিশ্চয়ই বলেছে। সায়নীকে একটা ফোন দিয়ে দেখবে সে, কিন্তু সায়নী তো পাবেলের সাথে, তাকে বিরক্ত করা ঠিক হবে না। আফরানের সাথে সময় কাটিয়ে বাসায় ফিরে সায়নী। আফরান ওই দিক থেকে অফিসে চলে যায়। কলিং বেল বাজতে দরজা খুলে দেয় মুনিরা। লাল শাড়িতে আসলে সায়নীকে অনেক সুন্দর লাগছে। ওয়া আপু, তোমাকে একদম লাল বানু লাগছে। মুনিরার কথায় থমকে যায় সায়নী। লাল বানু তাকে আফরান ডাকে। মুনিরা কি করে জানলো? প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করে, লাল বানু মানে? তোমার রুমে গিয়েছিলাম তোমার সাথে গল্প করতে, ওখানে পাবেল ভাইয়ের কার্ডটা পেয়েছি। উপর থেকে দেখতে এতটা সুন্দর লেগেছে, ভেতরে কেমন দেখার লোভ সামলাতে পারিনি। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে বাসার ভিতরে ঢুকতে একটু সায়নী বলে, ও আপু, উনি কোথায় জানো? সকাল থেকে ওনাকে দেখছি না। মানে ওনাকে ঘুম থেকে উঠে না দেখলে ভালো লাগে না ইদানিং। মুনিরার কথায় সায়নীর মেজাজটা বিগড়ে যায়। বলে কি এই মেয়ে? 7 দিন হয়নি বিয়ে হয়েছে, সকালে ঘুম থেকে উঠে আফরানকে দেখতে হবে? এসব পটানি টাইপের কথা আফরান শুনলে আকৃষ্ট হয়ে পড়বে মুনিরার উপর। যতই সায়নীকে ভালোবাসুক সে, ছেলের মন তো। তোমাকে নিশ্চয় বলে গেছে। দাঁতে দাঁত চেপে নিজের রাগ সংযত করে সায়নী বলে, কেন তোমাকে বলেনি? বলেনি বলে তো জিজ্ঞাসা করলাম। আমাকে কিছুই বলে নাকি? তুমি জানলে বলো না প্লিজ। বন্ধুর সাথে বাইরে গিয়েছে, ওখান থেকে অফিস যাওয়ার কথা। ফোনটা অফ। অফিসের নাম্বারে বাবার কাছ থেকে চাইতেও লজ্জা লাগছিল। তুমি দিবা প্লিজ? সায়নী বেশ অবাক হইল মুনিরার কাণ্ড দেখে। ওরে আমার লজ্জাবতী রে, তার নাকি নাম্বার খুঁজতে লজ্জা লাগে। সায়নী আর কিছু না বলে নিজের মোবাইল থেকে আফরানের অফিসের ফোন নাম্বার ডায়াল করলো। হ্যাঁ আফরান, কী ব্যাপার, মিস করছো? মুনিরা মিস করছে মানে? ওকে না বলে চলে গিয়েছো কেন? জানো না সকালে ঘুম থেকে উঠে তোমাকে দেখতে হয় ওর? তোমাকে বলছে সে এসব? না, আমি বানিয়ে বলছি। মুনিরার এসব কথায় যে সায়নীর মেজাজ খারাপ হয়েছে আফরান ঠিক বুঝতে পারে। শান্ত গলা বলে, মুনিরাকে ফোনটা দাও। সায়নী ফোন মুনিরার দিকে এগিয়ে দিতে সে ফোনটা কানে লাগিয়ে বলে ওঠে, এইরকম আর না বলে যাবেন না। বুঝলাম যে আমি ঘুমাচ্ছিলাম তাই বিরক্ত করিনি, কিন্তু পরের বার থেকে বলেই যাবেন। এসব কথা সায়নীর সামনে বলার কোনো মানে হয় না। এমনিতে মেয়েটার মনে তাকে হারানোর ভয় জমে আছে। এসব কথা শুনতে ভাবতে মুনিরার সাথে সম্পর্কে এগোচ্ছে। ধমকেশ্বরে আফরান বলে, এই মেয়ে, কখন তোমাকে বলে বের হয়েছি আমি? আর এসব কথা তুমি সায়নীকে কেন বলতে গিয়েছিল? আমি বাইরে থাকা অবস্থায় আর কখনো ফোন করবে না আমাকে, কোনো দরকার হলেও না। আপনি রেগে যাচ্ছেন কেন? আর কিছু না বলে আফরান ফোনের লাইনটা কেটে দেয়। মুনিরার কথা শুনে সায়নী বুঝেছে আফরান তাকে কটু কথা শুনিয়েছে। তার ছলছল দৃষ্টি সায়নীর ভালো না লাগলেও মনটা শান্ত লাগছে। সন্ধ্যে 7টা। সকাল সকাল বের হওয়ায় আফরানের শরীরটা ভালো লাগছে না, তাই সে বাসায় ফিরে এসে হাসির মা দরজা খুলে জিজ্ঞাসা করে, মুনিরা আম্মা চলে গিয়েছেন? না আব্বাজান, আছে তো। ও। বিরক্তি ভাব নিয়ে নিজের রুমে পা বাড়াতে দেখতে পায় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শাড়ির কুচি ঠিক করেছে মুনিরা। আজ সে সায়নীর মতো সেজেছে চুল খোলা রেখে। আজ প্রথম মুনিরাকে খোলা চুলে দেখছে আফরান। সায়নীর মতো লম্বা চুল না হলেও খোলা চুলে সুন্দর লাগছে তাকে, কিন্তু তার সায়নীর মতো সাজার কারণটা কি? এসবের মানে কি? আফরানের কণ্ঠ শুনে চমকে যায় মুনিরা। পেছনে তার দিকে তাকিয়ে বলে, আপনি এত তাড়াতাড়ি? তোমার সমস্যাটা কি? তাড়াতাড়ি বের হলে সমস্যা, আসলেও সমস্যা? এমনিতেও এমনি জিজ্ঞাসা করলাম, করবো না? আর হ্যাঁ, সায়নীর মতো সাজে তোমাকে মানায়নি, ওর মতো হওয়ার চেষ্টা করবে না। মনটা ছোট হয়ে গেল মুনিরার। অভিমানের সুরে বলো, ঠিক আছে। আফরান বুঝতে পারে কষ্ট পেয়েছে সে। পরিস্থিতি ঠিক করতে আবার বলে, নিজের মতো করে সাজবা, খোপা করে, মাথায় কাপড় দিয়ে রাখলেই ভালো লাগে। কথাটা বলে আফরান ড্রয়ার থেকে কাপড় নিয়ে ওয়াশরুমের উদ্দেশ্যে চলে গেল। আর মুনিরা খুশিতে খোপা করতে থাকে। আফরান যেমন পছন্দ করে তারই তেমন পছন্দ। আজ নাকি ভালোবাসা দিবস। মুনিরার আব্বা, এগুলো কি আমাদের জন্য এসেছে নাকি? তুমি তো এসবই বলো। মানুষের শখ করে বউকে এই দিনে কিছু একটা দেয়, আর তুমি কিছু দিতে দিবস লাগে? দিবস ছাড়াও তো দাও না। তাই তো তোমাদের মতো কিপটাদের জন্য এই দিবস বের করেছে, যাতে কেউ হলেও বউদের একটু সময় দিতে পারে, কিছু একটা উপহার দিতে পারো। কিন্তু তোমরা এই দিনও কিপটামি করবা, কিছুই দেওয়ার ভয়ে বলবা আমাদের জন্য প্রত্যেকটা দিনেই ভালোবাসা দিবস। হা হা, তুমি পারো মনিরার মা। বুড়ো বয়সে, বুড়ি যখন ছিলাম না তখনও দাওনি, তাই এখন শোক তুলে আর কি। আচ্ছা, আমার মেয়ের কপালটাও আমার মতো। নতুন বিয়ে হয়েছে, জামাই কোথায় নিয়ে যায়নি, উল্টে নিজে অফিসে চলে গেছে। মেয়েটার কিছুই দেয়নি। দিছে তো? দেয়নি। দিলে তোমার মেয়ে এসে বলতো। ড্রয়িং রুমের উদ্দেশ্যে আসছিল আফরান।
মুনিরার মায়ের শেষের কথাটা তার কানে স্পর্শ করে। আসলেই তো মেয়েটার কি দোষ, এমন দিনে সে আরও খারাপ ব্যবহার করতে থেকেছে মেয়েটার সাথে, যা ঠিক হয়ে যায়নি। আফরান আর অপেক্ষা না করে বাসার বাড়ি চলে যায়। বাড়ির পাশে গিফট শপ থেকে হলে মুনিরার জন্য কিছু আনা উচিত। আজ মুনিরাকে কড়া কথা বেশি শুনিয়েছে, তার জন্য একটু মন ভালো করার একটা উপহার দিতে হবে পারে। তাছাড়া উপহার না দিলে মুনিরার মা এটা নিয়ে তার বাবাকে অভিযোগ করতে পারে। সায়নীর ফোন বাজছে, পাবেল ফোন এসেছে, যা রিসিভ করতে তার একদম ভালো লাগছে না। না চাইতেও রিসিভ করে সে, হ্যালো, কেমন আছো? ভালো, আপনি? আছি ভালো। ফুপুরা কেমন আছে? ভালো। আসলে দরকারে ফোন দিয়েছি তোমাকে। কী দরকার? মা চাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা সেরে ফেলতে। বিয়ের কথা বলতে আমরা তোমাদের ওখানে আসবো। কথাটা শুনে বুকটা ধুক করে উঠে সায়নীর। লাইনটা কেটে ফোন বন্ধ করে দেয় সে। কী বলবে সে পাবেলকে? ফুপু তো কত আশা করে আছেন, সবার বিশ্বাসের উপর আর কত খেলবে? কি করা উচিত তার? মুনিরা, এটা তোমার জন্য। ছোট্ট একটা প্যাকেট আফরান তার দিকে বাড়িয়ে দিয়েছে, দেখে বেশ অবাক হয় সে। কি হলো, নাও। এটা আমার জন্য? তোমার জন্য। আফরানের হাত থেকে প্যাকেটটা নিয়ে অবাক চোখে তার দিকে তাকিয়ে মুনিরা বলে, সত্যি? না মানে কেন? ভালো লেগেছে তাই। কথা না বলে আফরান রুমে ছেড়ে চলে যায়। এদিকে মুনিরা তাড়াতাড়ি করে প্যাকেটটা খুলে প্যাকেটের ভেতর থেকে একটা ছোট্ট বক্স বের করে বক্সটা খুলে দেখে একজোড়া পায়েল, যা দেখে মুনিরার খুশিতে চোখের পানি চলে আসে। পায়েল জোড়া হাতে নিয়ে দেখতে থাকে সে। এত সুন্দর পায়েল জোড়া কে দিয়েছে তোকে? আম্মা, তুমি ভেতরে এসো। মেয়ের কথায় মুনিরার মা ভেতরে গিয়ে তার পাশে বসে বলে, কে দিয়েছে তোমাদের জামাই? কি? আমি আরও বলেছিলাম তোর বাবাকে, বলেছিলাম আমাদের জামাই তোর বাবার মতো পানছে। এখন দেখছি আমার ধারণা ভুল। ভালোবাসা দিবসে তোকে সময় দিতে না পারলে উপহারে দিয়ে আসতে। মায়ের কথায় মুনিরার মনে আরও এক ধাপ আশা জেগে। মুখে কিছু না বললেও আজকের দিনে আফরান তাকে উপহার দিয়েছে মানে তাদের সম্পর্কটা এগোচ্ছে। কিছুক্ষণ চুপচাপ থাকার পর সায়নী তার ফোনটা অন করে ডায়াল করে পাভেলের নম্বরে। ঠিক করে আসছে পাভেলকে সব বলবেই। হ্যালো। ফোন অফ হয়ে গিয়েছিল কেন সায়নী? লাইনটা কেটে যাওয়ার পর কল ব্যাক করেছিলাম। অফ বলছে। আসলে একটু সমস্যা হয়েছিল। মোবাইলের সমস্যা? আমি তোমার জন্য নতুন মোবাইল পাঠাবো? আরে না, আমার মোবাইল ঠিক আছে, কোনো সমস্যা নেই মোবাইলের। আসলে অন্য কারণে মানে লাইনটা কেটে যাওয়ায় জন্য আমি দুঃখিত। পাবেল বুঝতে পারে সায়নী লাইনটা কেটে যাওয়ার কারণ তাকে বলতে ইচ্ছুক নয়। কত কারণই হতে পারে, সব বলতে হবে বলে কথা নেই। সায়নীর কাছ থেকে আগে নাম্বার নেওয়া হলেও তাকে ফোন দিয়েছে সে এই প্রথম। হয়তো হঠাৎ পাবেলের কণ্ঠ শুনে নার্ভাস হয়ে গেছে, তাই সে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। আরে ঠিক আছে সায়নী, আমার সাথে এত ফর্মালিটি করার প্রয়োজন নেই, ধন্যবাদ। আহা, কি? এটা কিন্তু বুঝেছি, এবার বলবো না। গুড। কী যেন বলেছিলাম তখন? ও, বলেছিলাম আম্মুরা তোমাদের ওখানে যেতে চাইছেন আমাদের বিয়ের কথা আগানোর জন্য। কখন যাবে? অনেক চেষ্টা করে সায়নী পারছে না পাবেলকে সব খুলে বলতে। আপনার সাথে পাবেলের বিষয়ে কথা বলতে মনেই ছিল না তার। কিন্তু পাবেলকে অন্ধকারে রাখা কি ঠিক হবে? মোটেও না। আবার পাভেলকে জানালে সে যদি রেগে গিয়ে গণ্ডগোল করে, ভাবতেই পারছে না সে কি করবে, কি করা উচিত। কোনো সমস্যা সায়নি? আসলে বলতে পারো আমাকে তুমি, আমি এই বিয়েটার জন্য এখন প্রস্তুত নেই। কিন্তু তোমাকে আগে জানানো হয়নি আমার কথা, তবুও কেন তুমি এখনও সিদ্ধান্ত নিতে পারোনি? তখন তো আপনার সাথে মিশতে পারিনি আমি। ও এই ব্যাপার, তা এখন মিশে কই বুঝিনি। আমার সাথে কোথাও যাওয়া দূরের কথা, একটা ফোন দাওনি। আপনিও তো দিতে পারেন। হা হা, চালাক। তাহলে তোমার সময় লাগবে ভাবতে। কিছুদিন। ঠিক আছে, নাও সময়। তবে ফুপুদের নিয়ে বেড়াতে আসেন। বিয়ের কথা না হয় অন্য একদিন তুলবেন তারা। আইডিয়া খারাপ না। আমি আম্মুকে বলবো কাল আসবো আমরা দুপুরের আগে। ঠিক আছে, এখন রাখি। পাভেলের মা যখন সায়নীর কথা পাভেলকে জানায় তখন থেকে তার মনে সায়নীর জন্য একটু একটু করে ভালোবাসা জমতে থাকে। শেষ দেখেছিল সায়নীকে 9 বছর আগে। 9 বছর আগে পাভেল আমেরিকায় চলে যায় পড়াশোনার জন্য। তার পরিবার দেশে আসার মধ্যে থাকলেও 9 বছর সে একবারও আসেনি। পড়াশোনায় প্রচণ্ড চাপে প্রেম ভালোবাসা করার সুযোগ পায়নি। মা যখন সায়নীর কথা তাকে বলেছে যোগাযোগ করার ইচ্ছে থাকলেও করেনি। মায়ের দেখানো কিছু ছবি সায়নীকে দেখে সে। 9 বছর আগে সায়নীর সাথে এই সায়নীর সবই মিল রয়েছে। দেখতে সুন্দর, মেধাবী, মায়ের পছন্দ। সায়নীর চেয়ে বেশ জীবনসাথী আর কেউ হতে পারে না তার জন্য। সব কিছু ভেবে সেও বিয়েতে রাজি হয়েছে। কিন্তু সায়নীর কী হয়েছে হঠাৎ? আম্মা কী করো? আরে হাসির মা আসে না ভেতরে? জানো আম্মাজান কী হয়েছে? কী হয়েছে? আব্বাজান তার বউরে পায়েল উপহার দিছে 2টা। মানে? কি জানি, দিবস আছে না, ভালোবাসা দিবস উপলক্ষে দিয়েছে। হ্যাঁ, তুমি কি করে জানো? আমি তো ওই ঘরে গেছিলাম, দেখছি। আফরানকে একটু বলতে পারবে আমি ডাকছি? আচ্ছা, আমাকে গিফট দিলে মুনিরাকেও দিতে হবে। তার মানে আমার সাথে সকালে সময় কাটালে রাতে মুনিরার সাথে? 2 নৌকার পা দিয়ে আফরান চলতে পারে না, কিছুতেই না। আফরান দরজা খুলে ভিতরে ঢুকতে সায়রী তার শার্টের কলার ধরে জিজ্ঞাসা করে, মনিরাকে পায়েল দিয়েছ কেন?
ওর মা কথাটা আনছিল আজকের দিনে। ওদের সবাইকে খুশি রাখার দায়িত্ব তোমার। সায়নী, পাগলামি করছো কেন তুমি? আফরান থেকে খানিকটা দূরে সরে সায়নী আবার বলতে শুরু করে, তোমার দুইটা বউ দরকার আসলে, না হলে বিয়ে তুমি করতে না। আর ভুলে যখন করেছো ওই মেয়ের সাথে আটকে যেতে না। সায়নীর পাশে গিয়ে আফরান তার কাঁধে হাত রেখে বলে, সায়নী শোনো প্লিজ। সায়নী তার হাতটা সরিয়ে দাঁতে দাঁত চেপে বলে, গায়ে হাত দিবা না একদম। কি শুনবো? খালু তো চাইবেন তার বন্ধুর মেয়েকে উদ্ধার করার জন্য বিপদ থেকে। তাই তোমাকে অনুরোধ করছি বিয়েটা করার জন্য। তুমি ঢ্যাং ঢ্যাং করে বিয়ে করে নিলে কেন? তুমি পারতে না বিয়ে ছাড়াই মেয়েটাকে বাড়িতে তুলে আশ্রয় দিতে? পরে না হয় দেখে শুনে অন্য কোথাও বিয়ে দিতে? না, তুমি তা করনি। আসলে তুমি ওকে দেখে লোভ সামলাতে পারনি। একদিকে আমাকে রেখেছো, অন্যদিকে মনিরাকেও। মেয়ের প্রতি এত লোভ তোমার? তুমি একটা চরিত্রহীন পুরুষ। এই কথাটা শুনে আফরান নিজেকে সংযত করতে না পেরে সায়নীর গালে কষে একটা চড় দেয়। আফরানের এমন কাণ্ডে সায়নী বোকার মতো আগের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। সায়নীকে শান্ত অবস্থায় দেখে আফরান তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি কোনো বিয়েটা করেছি আমি জানি না, কিন্তু বিশ্বাস করো মনিরাকে নিয়ে আমার মাথায় এসব ফালতু চিন্তা আসেনি। আমি ওকে ডিভোর্স দেবো খুব তাড়াতাড়ি। আর পায়েল জোড়া ওর মায়ের মুখ বন্ধ করার জন্য দিয়েছি। তাও আমার ভুল হয়েছে। সায়নী কথা বলার মতো শক্তি হারিয়ে ফেলেছে। চোখ আস্তে আস্তে অন্ধকার করেছে সে। আফরানের শরীরের সাথে তার শরীর একেবারে লেপ্টে যাচ্ছে। কী ব্যাপার সায়নী, কথা বলছো না কেন? এই সায়নী। কোনো সাড়া না পেয়ে নিজের বুক থেকে সায়নীকে সরাতে গিয়ে আফরান বুঝতে পারে সায়নী বেহুশ হয়ে গেছে। এমন অবস্থায় তার কী করা উচিত বুঝতে না পারে জোরে চিৎকার দিয়ে ওঠে সায়নীর। তার চিৎকারে বাসার সবাই সায়নীর রুমে আসে। সায়নীর মাথা কোলের উপর রেখে মাটিতে বসে আফরান কেঁদেই চলছে। আম্মু আসবো? পাভেল আয়। সায়নীর সাথে কথা হয়েছিল? কি বলেছে সে? বিয়ের কথা আর কিছুদিন পরে বললে ভালো হয়, এটা বলেছে সায়নী। কিন্তু কেন? আসলে আমরা আগে একে অপরকে চিনতে চাই। নতুন করে চেনার কি আছে? না মানে, ও প্রেম করতে চাস বিয়ের আগে, এটা বল না আম্মু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কর তোর প্রেম, কিন্তু 1 মাসের বেশি সময় দিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ তাতে হবে। তবে কাল ওদের বাসায় আমাদের সবাইকে যেতে বলছে। তাই নাকি? বেশ ভালো। আফজাল ভাইয়ের সাথেও দেখা হবে। আম্মু প্লিজ বিয়ের কথা তুলো না এখন। আরে বাবা তুলবো না, মনে থাকবে। ধন্যবাদ আমার লক্ষ্মী আম্মু। আস্তে আস্তে চোখ খুলে সায়নী দেখতে পায় বিছানায় শুয়ে আছে। চারপাশে বাড়ির সকলে রয়েছে। মুনিরা তার পাশে বসে আছে। সায়নী চোখ খুলে দেখে মুনিরা খুশিতে বলে উঠছে, আপু চোখ খুলছে। আফরান ডাক্তার আনার জন্য বের হচ্ছিল। সায়নীর জ্ঞান ফিরেছে বলে মুনিরার কথা সে পেছনে ফিরে সায়নীকে দেখতে পায়। সায়নী চোখ খুলে দেখে তার শরীরে প্রাণ ফিরে আসে। আফজাল খান সকলকে উদ্দেশ্য করে বলেন, সায়নীকে এখন আরাম করতে দেওয়া উচিত আমাদের এখানে। তার কথা একে একে সবাই বের হয়ে গেল। মুনিরা আর আফরান দাঁড়িয়ে থেকে। মুনিরা শ্বশুরের উদ্দেশ্যে বলে, আজ আমি আপুর সাথে থাকি। আফজাল খান কিছু বলার আগে সায়নী বলে ধীর গলায়, না তুমি যাও। আফজাল খান বলেন, আফরান বৌমাকে নিয়ে যা নিজের রুমে। কিন্তু সায়নী, সেটা আমি দেখছি। না চাইতে আফরানকে রুম থেকে বের হতে হলো। সায়নীর পাশে আফজাল খান বলে, তুই কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? ছোট্ট একটা নিঃশ্বাস নিয়ে সায়নী বলে, না খালু, কদিন ধরে শরীরটা ভালো লাগছে না। তাহলে একটা ভালো ডাক্তার দেখাতে হবে। কোনো দরকার নেই তো খালু। আছে, আমি পাবেলকে বলবো এখন ঘুমা। আজ হাসির মাকে বাসায় যেতে নিষেধ করব। তোর পাশেই থাকবে সে। খালু একটা কথা ছিল। কি মা? কাল ফুপুরা আসবেন, এটা তো ভালো কথা, কিন্তু আমি তো অসুস্থ হয়ে পড়ছি। তাতে কি ওনাদের কোনো অযত্ন আমি হতে দেব না। না সেটা বলছিলাম না। আর কিছু বলিস না তো, ঘুমা এখন। এতদিন নির্ঘুম রাত পার করেছে সায়নী, কিন্তু আজ তার ঘুম পাচ্ছে। কোনো কিছু ভাবতে ইচ্ছা করছে না তার। হয়তো শরীরটা খারাপ। এদিকে আফরানের মন ছটপট করছে সায়নীর জন্য। এটা কি করলো সে? সায়নীর গায়ে হাত তুলেছে সে। এই অপরাধের জন্য সায়নী তাকে ছেড়ে চলে যায়। তার ভুলের পরিমাণ কি দিন দিন বেড়ে চলছে? আচ্ছা সায়নীর জায়গায় হলে সে নিজেই কি করত? হয়তো মুনিরা নামক মেয়েটাকে মেরেই ফেলতো। আপু কীভাবে বেহুশ হলো? মুনিরার প্রশ্নে হঠাৎ আফরান চমকে যায়। আমতা আমতা করে বলে, আমি ঠিক জানি না, কিন্তু আপনি তো ওখানেই ছিলেন। মানে? আপনার চিৎকার শুনে আমরা সকলে আপুর রুমে যাই। আমি ওর সাথে কথা বলছিলাম। কথার মাঝে হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলে। ওই ওই অবস্থা থেকে ভয় পেয়ে গেছিলাম। ও, আপুকে ইদানিং অসুস্থ মনে হয়, একটা ডাক্তার দেখানো উচিত। ঠিক আছে, আমি কথা বলবো ওর সাথে এই বিষয়ে। শুয়ে পড়ে মুনিরা। কিন্তু মাথায় তার একটাই কথা ঘুরপাক খাচ্ছে, সায়নীর জ্ঞান হারানোর কারণটা কি? সকাল 11টায় সায়নীর ঘুম ভাঙে হাসির মায়ের ডাকে। আপামনি উঠে দেখো, তোমার হবু জামাই আসবে তো। ও খালা, তোমাকে কতবার বলছে আপা টাপা ডেকো না, সায়নী ডেকো। আপামনি তো আদরের ডাক। সায়নী বিছানা থেকে উঠে বসে। হাসির মায়ের দিকে তাকিয়ে বলে, নতুন বউকে কি আদর করে আপা ডাকো? না তো, তারে আমিও বউ বলে রেখি। ও বউ, হা হা। দুপুর 12টা। সায়নীর ফুপুরা তাদের বাসায় উপস্থিত। তাদের সাথে পাভেল আসেনি। তার এক বন্ধুর শরীর খারাপ হওয়ার কারণে তাকে বন্ধুর কাছে যেতে হচ্ছে। বাসার সকলের সাথে একসাথে গল্প করছে, কিন্তু আফরান অফিসে। এক পর্যায়ে সায়নীর খালা বলে, আজকে সায়নীর রান্না খেতে এসেছি আমরা।
সেই কবে খেয়েছি, এখন নিশ্চয়ই আরও বেশি ভালো রান্না করতে পারে। সায়নীকে চুপ থাকতে দেখে আফজাল খান বলে, আসলে ওর একটু শরীরটা খারাপ, তাই দুপুরে রান্নাটা করতে পারিনি। তবে রাতটা নিশ্চয়ই করবে। আমরা রাতের আগেই চলে যাবো। না না, তা হয় না, আজকে থাকতে হবে। তাছাড়া পাবেলের সাথে দেখা হয়নি কিন্তু। আরে তাকে সুযোগ করে দাও সায়নীর রান্না খাওয়ার জন্য। পাবেলকে ফোন করে ফ্রি হলে চলে আসতে বলো। কথাটা মন্দ বলোনি ভাই। ওগো তুমি কি বলো? পাবেলের বাবা হেসে বললেন, তুমি যা ভালো তাই। পাবেল আসলে না হয় বিয়ের কথাটা সেরেই নিবে। কথাটা শুনে মুনিরা মায়ের মুখ ফুটে হাসি। আপা দূর হতে পারবে ভেবেই তিনি খুশিতে বলে ওঠেন, হ্যাঁ ভাই সাহেব, সব যখন ঠিক আছে দেরি কিসের। সায়নের জন্য পাবেলের বিয়েটা সেরেই ফেলেন। পাবেল কাল রাতের কথাই তার মায়ের মাথায় ঠিক রয়েছে, তাই তিনি সবার উদ্দেশ্য করে বললেন, পাবেল চায় কিছুদিন সায়নের সাথে মিশতে, আর কিছুদিন পর না হয় বিয়ের কথা হোক। কী বলেন আফজাল ভাই? আপনারা যা ভালো বসেন। সায়নী কৃতজ্ঞতা দৃষ্টিতে ফুপুর দিকে তাকাতে ফুপু বলে ওঠেন, এই যে এত বেশি রান্না করতে হবে না, আবার শরীর খারাপ করবে। যে কোনো একটা আইটেম পাবেলের জন্য করলেই হবে। জি, রাত 8টা। এত লোকের মাঝে মুনিরার মনে পড়তে থাকে আফরানকে। কেন তার আফরানের প্রতি এত ভালো লাগা কাজ করে, যার জন্য এত মানুষের ভিড়ে সে আফরানের কথা মনে করে চলছে। কলিং বেলের শব্দ হয়, মুনিরা ভাবে আফরান এসেছে। সবাই ব্যস্ত থাকার কারণে সে তাড়াহুড়ো করে দরজায় এগিয়ে যায়, দরজা খুলে দেয়। কিন্তু দরজার ওপরে আফরান নয়, দাঁড়িয়ে আছে পাবেল। কয়েক সেকেন্ড মুনিরার দিকে তাকিয়ে পাবেল বলে ওঠে, মুনিরা। অপরিচিত একটা ছেলের মুখে নিজের নাম শুনে অবাক হয়ে যায় মুনিরা। আপনি মুনিরা না? কিন্তু আপনি কে? আমি পাবেল, সায়নী আপুর ফুফাতো ভাই নাকি? ও দুঃখিত, ওনার হবু স্বামী। জি, কিন্তু আপনি আমাকে কী করেছিলেন? আনাস আমার বন্ধু ছিল, স্কুলে একসাথে পড়েছি। মুনিরাকে চুপ থাকতে দেখে পাবেল আবার বলতে শুরু করলো, আসলে আনাস শহরের স্কুলে মামার বাসা থেকে পড়াশোনা করতেন, তখন আমার ফ্রেন্ড হয়েছিল। যদিও গ্রামের ছেলে, আমি শহরের। পরবর্তীতে সে দুবাই চলে যায় আর আমেরিকাতে, তবু যোগাযোগ ছিল আমাদের। আর আনাস আমাকে আপনার ছবি দিয়েছিল আপনাদের বিয়ে ঠিক হওয়ার পর, তাই আপনাকে দেখে চিনে ফেলেছি আমি। ও কিন্তু আপনি এখানে? জি, সায়নী আপুর খালাতো ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে। ও আচ্ছা, দুঃখিত, অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি আপনাকে, ভেতরে আসুন। আরে না, ঠিক আছে চলুন। পাবেলের মুখে আনাসের কথা শুনে মুনিরার মনটা খারাপ হয়ে যায়। আচ্ছা, আনাস কি সত্যি সে অপয়া বলে মারা গেছে? মুনিরা এক পা বাড়ানোর সাথে সাথে কলিং বেল বেজে ওঠে। সে খুলে দিতেই আফরানকে দেখতে পেয়ে এসেছে এতক্ষণে। জানেন আজ বাসায় মেহমান আসবে? কেউ বললেই তো জানবো। বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি ফোন দিতে নিষেধ করছেন বাইরে থাকা অবস্থায়। কে এসেছে? সায়নী আপুর ফুপুরা। ভুরুজোড়া কুচকে আফরান প্রশ্ন করে, পাবেল এসেছে? উনি মাত্রই আসলো, ওনার বাবারা দুপুরের আগে এসেছেন। হাসির মা পাবেলকে দেখে ছুটে যায় সায়নীর রুমে। তার কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, আপামনি কী ব্যাপার, হাঁপাচ্ছ কেন? শরীর খারাপ? আরে না, তোমার হবু বর আইয়া পড়ছে। পাবেল? ও আচ্ছা, যে সুন্দর আমেরিকার পোলার মতো, তোমার সাথে মানাইবে খুব, এটা বলার জন্য ছুটে আসতে হলো? পড়ে গেলে কি হতো শুনি? আমি তো তোমারে তাড়াতাড়ি বলতেই ছুটে আইলাম। যাও ওনার সাথে। সায়নী মোটেও ইচ্ছে করছে না পাবেলের কাছে গিয়ে ফালতু পেঁচাল করতে। আপামনি যাও না, আমি আফরান ভাইরে ভেতরে চলে যাইতে বলি। আফরান এসেছে। ভাইজান তো তোমার হবু বরের পাশেই আছে, সবার ঘরে। বাকি সবাই তোমার খালুরা। আচ্ছা থাকো, যেতে বলিও না ওকে। সায়নী নিজের চুলগুলো ছেড়ে দিয়ে চোখে হালকা কাজল দেয়। ঠিক করে আফরানকে তার শাস্তি দিতে হবে। লম্বা একটা দম ফেলে এগিয়ে যায় ড্রয়িং রুমের দিকে। হ্যালো পাবেল। সায়নীকে দেখে দাঁড়িয়ে যায় পাবেল। মুচকি একটা হাসি দিয়ে বলে, কেমন আছো সায়নী? এই তো ভালো। আপনি? ভালো। দাঁড়িয়ে কেন, প্লিজ বসুন। কিন্তু তুমি? আমিও বসবো। পাভেলের পাশে গিয়ে সায়নী বসতে আফরানের চোখ দুটো লাল হয়ে যায়। আপনি এত দেরি করে কেন এলেন? আসলে আমার একটা বন্ধু অসুস্থ হয়ে পড়ে, চার জন্য। ঠিক আছে, ভালোই হলো তখন আসেনি। মানে? আসলে আমি তখন রান্না করিনি, এখন রান্না করবো আপনার জন্য। কি খাবেন বলুন? তোমার যা খুশি রাঁধো। আচ্ছা তাহলে আপনারা গল্প করুন, আমি আসি। কি করে আমার সামনে সায়নী একটা অন্য ছেলের পাশে গিয়ে বসে এসব কথা বলতে পারছে? শুধুমাত্র আমাকে শাস্তি দেওয়ার জন্য? শাস্তি? তবু কেন আমার এত খারাপ লাগছে? এসব ভেবে আফরানের বুকে উথাল পাথাল করছে। সঠিক সময়ের অপেক্ষা করতে সায়নী যদি পাবেলের হয়ে যায়, না না, কিছুতেই না। সায়নী শুধু তার। আপু আমি সাহায্য করি? আসলে আমি আমার হবু বরের জন্য নিজেই কিছু করতে চাইছি, কোনো সাহায্য লাগবে না। কিন্তু তোমার শরীরটা তো দুর্বল, কিছু হবে না, এত ভেবো না। তুমি বরং অন্য কিছু করো। ইলিশ মাছ আমাকে একা রান্না করতে দাও। হে হে আচ্ছা। আর সায়নীকে অনেকটা হাসি খুশি থেকে মনিরার বেশ ভালোই লাগছে। তাকে দেখে মনে হচ্ছে না সে অসুস্থ ছিল। কি ব্যাপার, হঠাৎ করে চলে এলে যে আফজালের রুম থেকে? তোমার ইচ্ছে না হলে তুমি থাকো নাই কেন? তোমার আবার কি হলো মুনিরা আম্মা?
সেই কখন থেকে ওনারা বোঝাতে চাইছি যে পাবেলের সাথে সায়নীর বিয়েটা তাড়াতাড়ি দেন, তারা পাত্তাই দিচ্ছে না আমার কথা। হা হা, এই ব্যাপার, তাদের ছেলের ব্যাপার, তারা বুঝবে। তুমি কেন এমন করছো? সময় হলে বুঝবে কেন করছি আমি। আপাতত চাইছি এই মেয়ে এই বাড়ি থেকে দূর হোক। যতদিন সে থাকবে শান্তি নেই আমার। রাতের খাবার খেয়ে সকলে বসে গল্প করছে। পাবেলের বাবারা চলে যেতে চাইলে আফজাল খান যেতে দেয়নি, আর পাবেলও যায়নি সায়নীর কথা রাখতে। সায়নী, তুই এত ভালো রান্না কি করে করিস? ফুপুর কথায় মিষ্টি একটা হাসি দিয়ে সায়নী বলে, ভালো লেগেছে তোমার? শুধু ভালো না, অনেক বেশি ভালো। বিয়ের পরে তোকে কোনো কাজ করতে হবে না, শুধু রান্নাটাই করবি। রান্না কিন্তু আর কাউকে করতে আমি দিব না। তুই কি বলিস পাভেল? আমি আর কি বলবো? কেন, তোর ভালো লাগেনি রান্না? সায়নীর দিকে তাকিয়ে মুচকি হেসে সে বলে, লেগেছে। রাত বাড়ার সাথে সাথে বড়রা যে যার রুমে চলে যায়। আফরান খেয়াল করছে সায়নীকে দুর্বল লাগছে আবার। সায়নী, ঘুমিয়ে পড়ো, তোমার শরীর ভালো নেই। না, আমার ওনার সাথে গল্প করতে ভালোই লাগছে। তুমি যাও, মুনিরা যাও না ঘুমাতে, আমরা গল্প করি। আফরান কিছু বলার আগে পাভেল বলে ওঠে, শরীর খারাপ মানে? সায়নী, তুমি অসুস্থ না তো? আফরান যে বলল, ও আসলে কাল একটু খারাপ লেগেছিল, তার মানে অসুস্থ। প্লিজ তুমি আর রাত জেগো না, আপনার সাথে গল্প করতে ভালোই লাগছে আমার। গল্প পরে করা যাবে, এখন ঘুমাতে হবে। কিন্তু? কোনো কিন্তু নয়, চলো আমি তোমার রুমে দিয়ে আসি। আফরান এমনিতে সায়নীর পাশে পাভেলকে সহ্য হচ্ছে না, তার উপর বেডরুমে নিয়ে যাওয়ার কথা শুনে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। তবুও রাগ সংযত করে পাভেলের দিকে তাকিয়ে আফরান বলে, না থাক, মানে মানে আমি ওয়াশরুমে যাবো এমনিতে, তো আমি ওকে দিয়ে আসি। তোমরা থাকো, এসে আবারও গল্প করবো, ঠিক আছে? সায়নীকে নিয়ে আফরান চলে যায় সায়নীর রুমে। ভেতরে ঢুকে দরজাটা হালকা ঠেলে সায়নীকে নিজের সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরে বলে, ছাড়ো আফরান, না লজ্জা করে না তোমার? আমার বউকে আমি জড়িয়ে ধরছি, কেন লজ্জা লাগবে শুনি? কালকে থাপ্পড়ে আমি ভুলিনি, তাই আমাকে শাস্তি দেওয়ার জন্য পাবেলের সাথে নাটক করছো, কিন্তু লাভ হয়নি। জেলাস হয়নি আমি, দেখেছি আমি। কি দেখেছো? তোমার লাল লাল চোখ। আহা, আফরানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে সায়নী বলে, পাবেলকে সব জানাবো, তোমার ইচ্ছে। ঠিক আছে, মুনিরার বাবারা চলে গেলে কিন্তু খালুকে সব বলবা। বলবো। তুমি চাইলে আমি এখন বলতে পারি। আগেই বলেছি তোমাকে যখন বলতে বলবো। মুনিরা কথা বাবাকে বলতে পারবে, আমি বলিনি। তবু তুমি রাগ দেখাচ্ছ আমার সাথে, কি করব? ঠিক রাখতে পারি না নিজেকে, আর একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যাও, এখন যাচ্ছি। আগে বলো, কাল কোন গালে যেন মেরেছি, সেটা কি ভুলবো? ডান গালে। এত আদর মনে থাকেন না? এই একটা। আচ্ছা, তুমি আমাকে মারো আজ, মেরে প্রতিশোধ নাও। হয়েছে অনেক ঢন, যাও তো, কেউ দেখে ফেলবে। আচমকা সায়নীর ডান গালে চুমু খেয়ে আফরান দৌড়ে তার রুম থেকে বের হয়ে যায়। আফরানের এমন কাণ্ডে সব রাগ চলে যায় সায়নীর। কি বলেন? আজ সায়নীর জন্মদিন? জি, আজ জন্মদিন। ইস, আরেকটু আগে বললে ঠিক রাত 12টায় উইশ করতে পারতাম। আফরান ফিরে এসে দেখে পাভেল আর মৌনিরা এখনও বসে গল্প করছে। তা দেখে সে বসতে বসতে বলে, কী নিয়ে কথা হচ্ছে পাভেল? আজ নাকি সায়নীর জন্মদিন? পাভেলের মুখে সায়নীর জন্মদিনের কথা শুনে আফরানের মেজাজটা খারাপ হওয়া অবস্থা। কোনো মতে মাথা ঠান্ডা রেখে জিজ্ঞাসা করছে, তোমাকে কে বলছে? সায়নী? আরে না, মুনিরা। মুনিরার দিকে তাকিয়ে আফরান প্রশ্ন করে, তুমি কিভাবে জানো? বাবা সায়নী আপুর জন্য উপহার তৈরি করে রেখেছিল, সেই সময় বাবার রুমে গিয়েছিলাম আমি, তার কাছ থেকেই শুনেছি। তাই ভাবলাম আপুর হবু বরকে বলি, উনি যেহেতু আছেন, আপুকে কোনো সারপ্রাইজ দিতে পারবেন। আপু তো সারপ্রাইজ অনেক পছন্দ করে সে শুনি। আপুর সাথে সাথে ছিলে বলে এতক্ষণ বলতে পারিনি। আরে সমস্যা নেই, আজ থেকে শুরু, পুরো দিন পড়ে আছে। এই আফরান ভাই, আইডিয়াটা কি করা যায়? আর তুমি তো ওকে আগে থেকে চেনো, ওর কি পছন্দ তাও জানবে নিশ্চয়। সায়নীর জন্য আগে থেকে সারপ্রাইজ প্ল্যান করে রেখেছিল আফরান, কিন্তু মুনিরা আর পাভেলের জন্য সে একা তাকে সারপ্রাইজ দিতে পারবে না ভেবে মনটা খারাপ হয়ে যায়। হতাশ হয়ে তার আইডিয়ার কথা পাভেলদের বলতে থাকে সে। সকাল 7টা, অ্যালার্ম বাজছে, কিন্তু সায়নের যতদূর মনে আছে মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে নেয়। তাহলে কোথায় বাজছে? ঘুম ঘুম চোখে বিছানায় বসে পড়ে। চারিদিকে আলোকিত হয়ে আসছে, কিন্তু বারান্দার দরজা খুলতে জানালার পর্দাটা সরিয়ে নিয়েছে। বিছানা থেকে একটু দূরে টেবিলটার কাছে তাকাতে ছোট্ট একটা টেবিল ঘড়ি, যেটাতে অ্যালার্ম বাজছে। এই ঘড়িটা এখানে কিভাবে আসলো? সায়নীর মাথা কাজ করছে না, তবে আপাতত একটা বন্ধ করাই তার কাজ। সায়নী ঘড়িটা নেওয়ার জন্য বসা থেকে উঠতেই অবাক হয়ে যায়। ভালো করে চারিদিক দেখে রুমের দেওয়ালে রং বেরঙের বেলুন লাগানো, ফুলের পাপড়ি ছেটানো। টেবিলের পাশে গিয়ে ঘড়িটা হাতে নিয়ে অ্যালার্ম বন্ধ করে সে। এই ঘড়িটা সে আগে দেখেনি এই বাড়িতে। লাভ শেপে অনেকটা কিউট ঘড়ি।
টেবিলের উপর একটা কার্ড দেখতে পায় সে, হাতে খুলে লেখা হ্যাপি বার্থডে সায়নী। আফরান ছাড়া তার জন্য এসব কে করতে পারে? তার মনে থাকলেও আজকের দিনটা আফরান ঠিক মনে রেখেছে ভেবে খুশিতে তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। সেই সময় হাত দিয়ে তার চোখ দুটো চেপে ধরে পাবেল। সায়নী হাতের ছোঁয়া পেয়ে কিছু না ভেবে বলেই ফেলে, তুমি আজকের দিনটা মনে রেখেছো আফরান? সায়নীর মুখে আফরান নামটা শুনে চমকে যায় পাবেল। তার সাথে চমকে যায় দরজার পাশে আফরানের সাথে দাঁড়ানো মুনিরা। পাবেলের চোখ থেকে হাত সরাতে তার দিকে তাকিয়ে সায়নী পাবেলকে দেখে থমকে যায়, আমতা আমতা করে প্রতিবার আফরান ভাইয়া আমার জন্য। আমি কিছু জানতে চাইনি সায়নী। আপনি এসব করেছেন? রুমের ভিতরে ঢুকতে ঢুকতে মুনিরা বলে, পাবেল ভাইয়া করেছে তোমার জন্য, খুশি হওনি? পাবেলের দিকে তাকিয়ে সায়নী বলে, হয়েছি ধন্যবাদ। আমি করলে আইডিয়াটা কিন্তু আফরানে। ও আচ্ছা, দুপুর 2টা, সবাই দুপুরের খাবার খাচ্ছে, তবে আজ রান্না করেছে মুনিরা। সায়নের জন্মদিনে বলে কে আজ সে তার জন্য রান্না করছে। আপু রান্না ভালো হয়নি? বা মুনিরা, তুমি দেখি ভালোই রান্না করো। এতদিন বলেছিলাম আমি পারি টুকটাক, কিন্তু তুমি তো আমাকেই রাখতে দিতে না, শুধু বলতে অন্য কাজ করো। হে হে, এখন থেকে রেদো। আফরানের দিকে তাকিয়ে মুনিরা জিজ্ঞাসা করে, আপনার ভালো লাগছে? আমি তোমার সায়নী আপুর মতো অত পাম দিতে পারি না, মোটামুটি ভালো হয়েছে। আফজাল খান ছেলের উদ্দেশ্যে বলেন, আফরান শিখে যাবে আস্তে আস্তে। মুনিরা মনটা খারাপ হয়ে যায়। সকলের সামনে আফরান তাকে এসব বলার কি দরকার ছিল? সে কি কখনো আফরানের মন জয় করতে পারবে না? বিকাল 5টা। নাস্তা সারার পর পাভেল চায় সায়নীকে নিয়ে শপিং মলে যেতে। যেহেতু আজ তার জন্মদিন, সেহেতু তার সাথে সময় কাটিয়ে তার পছন্দের জিনিস উপহার দেওয়া যায়। সায়নীর ইচ্ছে না থাকা সত্ত্বেও সে বেরোয় পাভেলের সাথে। দুজনে একটা শপিং মলে যায়। শুধু কি হাঁটলেই হবে? কিছু নিতে হবে? থাক না, অন্য আরেকদিন নিতে হবে। এটা বললেই তো হবে না সায়নী, কিছু নিতে হবে তোমার। মুখে কিছু না বলে মুনিরা আজ সকলের ব্যাপারটি মোটেও ভালো লাগে না। সায়নী কেন এখনও আশা করবে আফরান তার জন্য কিছু করুক? আর তাছাড়া সায়নী আজ আফরানকে ভাই না বলে শুধু আফরান বলেছে। আর আফরান, সে শুধু সায়নীর প্রশংসা করতে থাকে। তার একটু করলে কি এমন ক্ষতি হতো? এমন কিছু কি আছে যা সে জানে না? না, কি ভাবছে এসব? সায়নীর সাথে অনেক আগে থেকে পাভেলের বিয়ে ঠিক করা হয়েছে, আর সায়নী অনেক দিন এই বাসায় থাকে। আফরান শুধু সায়নীর খালাতো ভাই নয়, ভালো বন্ধু, তাই সবসময় ভাই ডাকতে হবে কথা নেই। আর সায়নীর জন্য আফরানের আলাদা একটা টান থাকবে স্বাভাবিক। একটু বেশি ভেবেই ফেলেছে সে। সায়নী পেছন ফিরতে সায়নী দেখতে পায় তার বান্ধবী মিশিকাকে। মিশিকা সায়নীর সবচেয়ে ভালো বান্ধবী, একসাথে একই স্কুলে পড়েছে তারা। পরবর্তীতে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় এবং মিশিকা চট্টগ্রামে মেডিকেল কলেজে ভর্তি হয়ে তাদের মাঝে যোগাযোগ হয়নি। মিশিকার ডাকে পেছন ফিরে দেখে সায়নী জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, তুই এখানে? তোকে কাল রাতে মেসেজ দিয়েছিলাম, আজ তোর জন্মদিন না, উইশ করেছিলাম। ও সরি রে, আমি মেসেজ চেক করিনি। পাবেলের দিকে চোখ পড়তে তাকে কিছুক্ষণ দেখে মিশিকা জিজ্ঞাসা করে, কে উনি? আমার কাজিন। কথাটা শুনে পাবেল এগিয়ে এসে বলে, শুধু কাজিন নয়, হবু স্বামী সায়নী। কথাটা শুনে মিশিকা চোখ বড় বড় করে সায়নের দিকে তাকিয়ে বলে, উনি দেশে এসেছে বলিসনি তো? সায়নী কিছু বলার আগে পাবেল বলে, তার মানে আগে আপনাকে আমার কথা বলেছে? বলেছে তো। কি বলেছে? বিয়ে ঠিক আছে ওইটা। সায়নীর হঠাৎ ফোনটা বেজে ওঠে। ব্যাগ থেকে মোবাইল বের করে দেখে আফরানের ফোন। আপনারা কথা বলুন, আমি একটু আসছি। পাবেল বলে, ঠিক আছে। সায়নী একটু দূরে গিয়ে ফোনটা রিসিভ করে, হ্যালো, শুভ জন্মদিন। এতক্ষণ পর সবার আগেই করেছি, কার্ডটা আমার দেওয়া ছিল। জানি সব তুমি করেছো, ওই পাবেল শুধু হেল্প করেছে। হ্যাঁ হ্যাঁ, মন খারাপ না? আচ্ছা বলো, কি চাই তোমার? কিছু সময় চুপ থেকে সায়নী বলে, পরের জন্মদিন শুধু তোমার সাথে পালন করতে চাই। পাবেলকে নিয়ে বাসায় ফেরে সায়নী। কলিং বেল বাজাতে মুনিরা দরজা খুলে দেয়। ভেতরে ঢুকে চমকে যায় সায়নী। ড্রয়িং রুমটা সাজানো। আফরানের দিকে চোখ পড়তে দুষ্টু একটা হাসি দিয়ে বলে, তোমার জন্য সাজানো, সবাই মিলে আজ আমরা তোমার জন্মদিন পালন করব। দরকার ছিল না। আফজাল খান সায়নীর দিকে এগিয়ে আসতে বলে, খুব দরকার ছিল। দেখি এটা নে। কি এটা? আরে নিয়ে তো দেখ। সায়নী হাতে বাক্সটা খুলে দেখে খালার সোনার হার বাক্সে রয়েছে। এটা তো খালা আমার গয়না। তোর জন্য। কিন্তু খালু, আমি এটা নিতে পারি না। তুই অবশ্যই নিতে পারিস, তুই আমার মেয়ে সায়নী। আর জন্মদিনে একটা দিলাম, বিয়ের সময় তোর খালার যা আছে তার অর্ধেক পাবি, বাকি অর্ধেক মুনিরা। কিন্তু আমার তো মায়ের গয়না আছে। এত তর্ক করিস কেন বলতো তুই? আফরান কেকটা নিয়ে আয়, কেক কাটুক সায়নী। আফরান কেক এনে টেবিলে রাখে। সায়নী সবার সাথে কেক কাটে, কিন্তু প্রথমে কাকে খাওয়াবে তা নিয়ে সবাই কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে। আপু, তুমি আগে আমাকে খাওয়াবে তাই না, নাকি পাবেল ভাইকে? মুনিরার কথায় দুষ্টু একটা হাসি দিয়ে আফজাল খানকে খাইয়ে বলে, আমার খালুর উপর আমার কাছে
কেউ কোনোদিন ছিল না, থাকবে না। সায়নী একে একে সবাইকে উপহার দিলেও আফরানের থেকে কিছুই পায়নি। মুনিরা বলে ওঠে, এই যে আপুর জন্য কি এনেছেন আমি দেখতে চাই। কিছু আনিনি, আনলেও তোমাকে দেখাতাম না। বারে, আমি আপনার এত বড় ক্ষতি করলাম? সবসময় এত মেজাজটা দেখান কেন? তুমি আমার জীবনটা তেনা তেনা করে দিয়েছ। তেনা তেনা? হা হা, কি বেহায়া মেয়ে, আবার কখন হাসে। আজ প্রথম আফরান খেয়াল করছে মুনিরা হাসলেও তার মুখে টোল পড়ে। বেশিক্ষণ না তাকিয়ে মুনিরার পাশ থেকে সরে যেতে তার মা আফরানের পাশে দাঁড়ায়। তোমার বোনের জন্য কী উপহার এনেছ? আমরাও দেখতে চাই। কিছু আনেনি। এটা তো বিশ্বাস করা যায় না। কেন? না মানে, শুধু তোমার নয়, ভালো ভালো বন্ধুও। দেখুন। আর কিছু বলতে না দিয়ে সায়নী বলে উঠল, আসলে আমি বলেছিলাম কিছু না দিতে, আমি চেয়ে নেব। ভুরুজোড়া কুচকে মুনিরার মা জিজ্ঞেস করে, তা তুমি কী চাও শুনি? আফরানের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে সায়নী বলে, একটা গান গাইবে আমার জন্য? আফরানকে কিছু বলতে না দিয়ে মুনিরার মা আবার বলে ওঠে, কেন গান গাইবে? নিশ্চয়ই গাইবে, কিন্তু একটা শর্ত আছে। খিলখিল করে হেসে সায়নী বলে, গান গাইবে আর শর্ত দিচ্ছেন আপনি? আচ্ছা, আবদার করতে পারো। কি আবদার? তোমাকে পাবেলের সাথে নাচতে হবে। কি বলেন পাবেলের আম্মা? এটা তো ভালো কথা, আমরা সবাই দেখতে চাই। সায়নী কিছু বলার আগে পাবেল এসে তার হাত ধরে বলে, সবাইকে খুশি রাখার দায়িত্ব আমাদের, দায়িত্ব। শুরু করা যাক। সায়নী মাথা নেড়ে সাই দিতে মুনিরার মা আফরানের উদ্দেশ্য করবে, বাবা তুমি শুরু করো। এই প্রথম সায়নীর জন্য গান গাইতে তার মোটেও ইচ্ছা করছে না, কারণ সায়নী তার গানে অন্য আরেকজনের সাথে নাচবে। কিন্তু এই মুহূর্তে কিছু করার নেই। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আফরান গান গাইতে শুরু করে, যার হাসিতে এই হৃদয়ের পূর্ণিমা হয়, যে শুভ্র চাদরে সব করে নেয়। রাত 11টা। বিছানার উপর শুয়ে এপাশ ওপাশ করছে সায়নী। হঠাৎ তার মোবাইলে মেসেজ। মোবাইলটা হাতে নিয়ে মেসেজটা সে তাড়াতাড়ি পড়ে। মেসেজটা লেখা ছিল, তোমার টেবিলের ড্রয়ারের উপর গিফট রাখা আছে, আফরান উপহার রেখেছে। কিন্তু কি হতে পারে? দ্রুত পায়ে সে এগিয়ে গিয়ে ড্রয়ারটা খুলে একটা ছোট্ট বাক্স, তার পাশে একটা খাম দেখতে পায়। প্রথমে সে বাক্সটা খুলে খুলে সুন্দর ডিজাইনের একটা নাকফুল। বাক্সের ভিতরে একটা ছোট্ট চিরকুট পায়, তাতে লেখা, এই নাকফুলটা তোমাকে একদম বউ বউ লাগবে। সায়নী হেসে ড্রয়ার থেকে খামটা নেয়, কিন্তু খামের ভিতরে যা দেখে তা দেখে সে থমকে যায়। ডিভোর্স পেপার। তাড়াতাড়ি পুরোটা দেখে নেয় সে। মুনিরারাই আফরানের ডিভোর্স পেপার এটা, যা দেখে সায়নী নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মনে করে। তার মানে আফরান ওই মুনিরাকে সত্যি বিদায় করবে, তাদের মাঝে কেউ থাকবে না। এর চেয়ে ভালো আনন্দের উপহার আর কী হতে পারে এই দিনে? সায়নীর ফোন বাজতে থাকে। আফরান ভেবে সে খুশিতে রিসিভ করে। আফরান, ধন্যবাদ এগুলো। ওরে, আমি আফরান না, মিশিকা। মিশিকার নাম শুনে জিভে কামড় দিয়ে সায়নী বলে, তুই এত রাতে? আরে একটা কথা ক্লিয়ার হওয়ার জন্য। কি? তুই হচ্ছিস আফরান ভাইয়ের বউ। আফরান ভাইয়া আবার নতুন বিয়ে করে এনেছে। তুই পাবেলের সাথে বিয়ে করবি বলছিস? আমার মাথায় কিছুই ঢুকছে না। আফরান মেয়েটাকে ডিভোর্স দিবে, এর আগে খালুকে সবটা জানাবো, তারপর আমি শুধু আফরানে থাকবো। তার মানে পাবেলকে তুই বিয়ে করবি না? মাথা খারাপ না কি? তাহলে পাবেলকে আমার জন্য ঠিক করে দে। মানে? তুই যখন করবি না, তাকে আমার জন্য ঠিক করে দে। ডাক্তারি পাশ করার জন্য বিয়ে করিনি, এখন ডাক্তার হয়েছি, বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিন্তু কাউকে ভালো লাগে না। হা হা, লাগবে কেমন ডাক্তার বলে কথা? ধ্যাত, ওসব কিছু না, এমনিই লাগেনি। কিন্তু আজ পাবেলকে থেকে লাড্ডু ফুটছে মনের ভেতরে। ফুটছে। ঠিক আছে, আমি কথা বলবো ওনার সাথে। আজ তোকে দেখেছে, তুই সুন্দরী স্মার্ট ডাক্তার, আশা করি না করবে না। সত্যি বলছে? আরে বলবো। পাবেলকে কিভাবে আফরানের ব্যাপারে বলবে তা নিয়ে ভীষণ চিন্তায় ছিল সায়নী। মিশিকা তার চিন্তা অনেকটা কমিয়ে গেছে। সায়নী বিবাহিত জানার পরে পাবেল নিশ্চয়ই মিশিকাকে মেনে নিবে। আর দেরি করা ঠিক হবে না। সায়নী ফোন হাতে নিয়ে ডায়াল করে পাবেলের নাম্বার। হ্যালো, তুমি এত রাতে? সায়নী, এত অবাক হওয়ার কী আছে? না মানে, দিনে ফোন দাও না, এই সময় দেখে একটু অবাক হওয়ার কথাই নয়। হে হে, আপনি একটু ছাদে আসবেন প্লিজ এখন। জরুরি কিছু কথা ছিল আপনার সাথে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আফরান বারান্দায় দাঁড়িয়ে দেখে মুনিরা তার পাশে যায়। মুনিরাকে দেখে আফরান কোনো কথা বলে না। নীরবতা ভেঙে মুনিরা বলে, আমার জন্মদিনে একটা গান দিবেন প্লিজ? এমনি শোনাবেন না আমি জানি, তবে জন্মদিনে উপহার হিসাবে শোনাতে চাই না, যে গানটা হবে শুধু আমার জন্য। কবে তোমার জন্মদিন? আরও 5 মাস আছে। তাহলে সম্ভব নয়। কেন? ততদিন তুমি এই বাড়িতে থাকবে না। বুঝলাম। ছাদে গিয়ে সায়নীকে দেখতে পায় পাভেল দাঁড়িয়ে আছে। পাভেল তাকে দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সায়নী তার দিকে এগিয়ে গিয়ে বলে, আমি যে কথাগুলো বলবো জানি না আপনি কিভাবে নেবেন। জানি দেরি হয়েছে, কিন্তু খুব বেশি দেরি হয়নি। কি বলতে চাইছো তুমি? আসলে মানে, বলেছিলাম কোনো ফর্মালিটি অন্তত আমার সাথে নেই। বলো তুমি। পাভেলের কথা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সায়নী বলে, আমি এই বিয়েটা করতে পারবো না, কারণ আমি আফরানকে ভালোবাসি।
সায়নীর কথা শুনে পাভেলের চোখ যেন কপালে উঠে যায়। কি বলছে সায়নী? আফরানকে ভালোবাসে? শুনেছেন? কোনো রকম নিজেকে সামলিয়ে পাভেল প্রশ্ন করে, আমি ঠিক বুঝলাম না তুমি কি বলছো। আফরান আর আমি একে অপরকে ভালোবাসি। তোমার মাথা ঠিক আছে সায়নী? আফরান বিবাহিত, আমিও বিবাহিত। কি? আমি কিছু বুঝতে পারছি না। আমি বুঝাচ্ছি আপনাকে। আফরান আর আমি একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি 1 বছর আগে, কিন্তু সেটা গোপনে। তাহলে মুনিরাকে কেন বিয়ে করছে? বাধ্য হয়ে। আপনি তো আনাসের বন্ধু, জানেন তো সে মারা গিয়েছে বিয়ের দিন, কনের বাড়ি পৌঁছানোর আগে। সেদিন গ্রামের সকলে মুনিরাকে তার মৃত্যুর জন্য দায়ী করে, আর তখন খালু আফরানকে অনুরোধ করে মুনিরাকে বিয়ে করার জন্য। আর আফরান নাচতে নাচতে বিয়েটা করেই ফেলেছে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে সায়নী বলে, ও চায়নি করতে, পরিস্থিতির চাপে পড়ে করতে বাধ্য হয়েছে। আর তুমি কিসের চাপে পড়ে? আমাকে আগে বলনি তো। তখন আমাকে আপনার বাসা থেকে জানানো হয়নি বিয়ের ব্যাপারে, কিন্তু বড়দের মাঝে সব ঠিক আছে। আমার আম্মু তো কত আশা করে আছেন। আম্মুর কাছে শুনেছিলাম তোমার বাবা মা মারা যান। আমার বাবা চায়নি বাবা মা ছাড়া কোনো মেয়েকে বাড়ির বউ করতে। বাবার বিরুদ্ধে গিয়ে তোমাকে বাড়ির বউ করার সিদ্ধান্ত নেয় আম্মু। কেননা এটা তোমার বাবা মায়ের ইচ্ছে ছিল, তাই সবসময় তোমার খবর নিতেন। সে যে 1 বছরে তোমার সাথে যোগাযোগ ছিল না। আমার সাথে না থাকলেও তুমি তাকে হলেও আগে বলতে পারতা। আসলে আমার মাথা কাজ করেনি। ওকে, আমার মায়ের কথা বাদ দাও। তোমার খালু তোমার অভিভাবক, তুমি তাকে অন্ততপক্ষে জানাতে চেয়েছিলাম। যেদিন জানাতে চাই শরীর খারাপ হয়ে গেছিল, ডাক্তার বলেছিল যে কোনো সময় খারাপ কিছু হতে পারে। তাই বলে আমি কোনো ভুল করিনি। যখন যেটা সঠিক মনে হয়েছে তখন সেটাই করেছি। এখন মনে হয় আপনাকে সব জানানো দরকার, তাই জানাতে এসেছি। তাচ্ছিল্যের হাসি দিয়ে পাবেল জিজ্ঞাসা করে, আজ কোনো দরকার মনে করে? কারণ আফরান মুনিরাকে ডিভোর্স দেওয়ার সব ব্যবস্থা করে ফেলেছে। ও, ছলছল চোখে পাবেলের দিকে তাকিয়ে সায়নী বলে, প্লিজ আমাকে সাহায্য করুন। লম্বা একটা দম ফেলে পাবেল বলে, চোখের পানি আটকাও। প্রিয় মানুষের চোখের পানি সহ্য হয় না আমার। সায়নী ওড়না দিয়ে তার চোখ মুছে পাবেলের পাশে আরেকটু এগিয়ে তার হাত ধরে বলে, আপনি খালুকে প্লিজ বলবেন এই বিয়েটা আপনি করতে পারবেন না। যদি কারণ জিজ্ঞাসা করেন বলবেন সেটা আপনি বলতে চান না। আফরান তো মুনিরাকে ডিভোর্স দিয়ে ফেলবে, তখন তো বললেই হয়। আসলে আমি চাইছি আমি যে অসহায় এটা খালু বুঝুক। আপনি বিয়েটা করবেন না বললেই আমার প্রতি খালুর আলাদা একটা টান হবে। তখন মুনিরাকে সরানো আরও সহজ হবে। ঠিক আছে, বলবো। সায়নী তার হাত ছেড়ে দিয়ে বলে, আপনাকে একটা নাম্বার মেসেজ করব। কার? আজ দেখা হয়েছিল আমার বান্ধবী মিশিকা। ওর আপনাকে অনেক পছন্দ হয়েছে। আপনি চাইলে ওর সাথে বিয়ের কথা আগাতে পারেন। সুন্দরী, স্মার্ট ডাক্তার আর ভালো ফ্যামিলির মেয়ে। দয়া দেখাচ্ছ না? মিশিকা বলেছে তাই বললাম। বাকিটা আপনার ইচ্ছে। এখন আমি যাই। আপনি কাল খালুকে বলবেন মনে করে। আর সায়নী প্রথম পাবেলকে স্পর্শ করেছে, কিন্তু এমন একটা পরিস্থিতিতে সায়নীর ছোঁয়া পেতে তার জানা ছিল না, যে ছোঁয়াটা প্রথম ও শেষ। সায়নী চলে যাচ্ছে, পাবেল কষ্ট হচ্ছে অনেক। নিজেকে সামলাতে না পারে বলে ওঠে, সায়নী শুনছো? সায়নীর পেছন ফিরে তাকাতে পাভেল বলে, আমি তোমাকে ভালোবাসি। শুধুমাত্র তোমার জন্য দেশে এসেছি। যদি সম্ভব হয় ফিরে এসো। আফরানের কথায় মুনিরার দমটা আটকে আসতে চাইছে। এতদিন পরিবেশ শান্ত ছিল, বড় কোনো ঝড় হবে বলে। কিন্তু কেন তার সাথে বরাবর এমনই হবে? আফরান কিছু বলতে না দিয়ে হঠাৎ বলে ওঠে, আমি আপনাকে ভালোবাসি। মুনিরার মুখে এমন একটা কথা শুনে থমকে যায় আফরান। আমি সত্যি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনার সাথে থাকতে চাই আমি। এটা হয় না মুনিরা। কেন হয় না? সব এলে সব জানবে। কথা না বাড়িয়ে আফরান সোফায় গিয়ে শুয়ে পড়ে। এটা কি সেই আফরান যে তাকে আশ্বাস দিয়েছিল তার সাথে অন্যায় কিছু হবে না? সেসব তাহলে মিথ্যে ছিল সেদিন? আফরান বলেছিল তার ভালোবাসা আছে, কিন্তু সে ভেবেছিল নিজের ভালোবাসার রঙে রাঙাতে পারবে না আফরানকে। কিন্তু সে পারেনি, ব্যর্থ হয়েছে সে। বারান্দায় বসে মুনিরার দিয়ে চোখ দিয়ে পানি পড়তে থাকে। তার এদিকে আফরান আর সায়নী নিজের ভালোবাসা পাবার প্রহর গুনছে। অপরদিকে পাভেল ও মুনিরা ভালোবাসা হারানোর যন্ত্রণায় ছটপট করছে। সকাল 6টা। আফরান সোফা থেকে উঠতেই চোখ যায় বিছানার দিকে। বিছানায় মুনিরাকে দেখতে পায় না। মুনিরা এত সকালে কয়ে গেছে ভাবতেই চোখ যায় বারান্দার দিকে। আফরানের অরবার সকালে ঘুম থেকে উঠে বারান্দায় যাওয়া, কিন্তু আজ সে ওঠার আগে বারান্দায় দরজা খোলা। মুনিরা কি খুলছে? সোফা থেকে উঠে বারান্দায় যেতে থমকে যায়। মাটিতে শুয়ে আছে মুনিরা। সে কি কাল রাতে এখানে এসেছিল? আফরান নিচু হয়ে তাকে ডাকতে থাকে, মুনিরা। সাড়া না পেয়ে গায়ে হাত দিতে উপলব্ধি করে মুনিরার গায়ে প্রচণ্ড জ্বর। তাই আর না ডেকে সে মুনিরাকে কোলে তুলে নিয়ে শুইয়ে দেয় বিছানায়। মুনিরা নিষ্পাপ মুখটা দেখে আজ তার ভীষণ খারাপ লাগছে। এই মেয়ের কি দোষ? সে তো তাকে জোর করে বিয়ে করতে, তাহলে তার ভুলের শাস্তি এই মেয়েটা কেন পাবে? মুনিরার মাথায় হাত বুলাতে থাকে আফরান। আস্তে আস্তে চোখ খুলে মুনিরা। আফরানকে তার পাশে দেখে খুশিতে চোখে পানি চলে আসে। মাথার উপর থেকে আফরানের হাতটা নিয়ে নিজের বুকের উপর রাখে, বলে, আপনি এমন কেন? আমার বান্ধবী
আপু, অনেকের কাছে শুনেছি বিয়ের পর তাদের বর কত আদর সোহাগ করে, আর আপনি একটা ডাইনির জন্য আমাকে কষ্ট দিচ্ছেন। আফরান বুঝতে পারে জ্বরে ঘরে মুনিরা আবোল তাবোল বোঝে। নিজের হাতটা সরিয়ে নিয়ে বলে, ঠান্ডা এখনো যায়নি? তুমি কেন কাল রাতে বারান্দায় শুতে গেছিলে? আমার তো প্রথম থেকে ওখানে শোয়ার দরকার ছিল, তাহলে আপনাকে তখনই এতটা কাছে পেতাম না। মুনিরার সাথে আর কথা বাড়িয়ে লাভ নেই। আফরান বুঝতে পারে মুনিরার গায়ে জ্বর উপর কাঁথা দিয়ে বলে, ঘুমাও চুপচাপ, এখন পরে শুনবো সব কথা। সকাল 7টা। সায়নী ঘুম থেকে উঠে টেবিলের কাছে গিয়ে ড্রয়ার খুলে ডিভোর্স পেপারটা হাতে নিয়ে আরেকবার দেখে নেয়। তার স্বপ্ন খুব তাড়াতাড়ি সত্যি হতে চলছে। কিছুক্ষণ হাতে নিয়ে পেপারটা ঘাটাঘাটি করে সায়নী। পরক্ষণ তার পাভেলের কথা মনে পড়ে। ছেলেটাকে খুব বেশি আঘাত করে ফেলেছে সে। আয়নার সামনে যায় সায়নী, নিজেকে ভালো করে কিছুক্ষণ দেখে নিয়ে ভাবে, সে কি এতটাই সুন্দরী যে বিবাহিত জানার পরে পাভেল তাকে ভালোবেসে ফেলেছে? এই কয়েকদিনের মাঝে ভালোবাসা তৈরি হয় নাকি? অবশ্য প্রথম দেখাতে হয় শুনেছি, তবে এসব আদৌ ভালোবাসা নাকি মোহ? আচ্ছা, মুনিরা কি আফরানকে ভালোবেসে ফেলছে? বিশ্বাস নেই ওই মেয়ের। বলতেই পারে আফরান যদি ওর কথায় গলে যায়, না, তাড়াতাড়ি করতে পারবে না যা করার। পাভেলকে পুরোপুরি ঝড়টা খায়, তারপর মুনিরার ব্যবস্থা করতে হবে। ফ্রেশ হয়ে নাস্তা বানানোর জন্য রান্নাঘরে যায় সায়নী। মুনিরার মাকে চুলার পাশে দেখে চমকে যায়। আন্টি, আপনি? কেন? আমার মেয়ের শ্বশুরবাড়ি যে কোনো জায়গায় আমি যেতে পারি, কেন নয়? কিন্তু আপনি মনে হয় কোনো কাজ করছেন। মেয়ের শ্বশুরবাড়ি কাজ করা কি ভালো দেখায়? আমাকে বলুন না, আমি করে দেই। মুনিরের জন্য দুধ বানাতে আসছিলাম, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। জ্বর কখন থেকে? আমি তো এক্ষুনি জানলাম, জামাইয়ের সাথে বসার ঘরে দেখা হয়েছে একটু ওকে, তখন বলেছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি বানিয়ে নিয়ে যাব। আফরানের হাত ধরে শুয়ে আছে মুনিরা। আফরান একটু সরলেই সে আবার ডাকাডাকি করে ব্যস্ত হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে আফরানকে তার পাশে বসে থাকতে হয়েছে। ছোট্ট একটা ট্রেটের উপর এক মগ গরম দুধ নিয়ে আফরানের রুমে এসে হাজির সায়নী। আফরান একটা হাত বুকের মাঝে নিয়ে মুনিরা গুটিসুটি হয়ে শুয়ে আছে দেখে মেজাজটা বিগড়ে যায় তার। দ্রুত পায়ে হেঁটে খাটের পাশে ছোট্ট টেবিলটার পাশে ট্রেটা রাখে সে এক প্রকার শব্দ করে। সায়নীকে দেখে আফরান তার হাতটা সরিয়ে দাঁড়ায়, আর তখনই মুনিরা বলতে থাকে, আপনি আবার হাত সরিয়েছেন? আমার শান্তি লাগছে না আপনার হাতটা ধরলে। প্লিজ কাছে আসেন না, প্লিজ। চোখ বন্ধ করে খানিকক্ষণ চুপ থেকে নিজেকে স্বাভাবিক করে সায়নী মুনিরার পাশে বসে বলে, আমার হাতটা ধরতে হবে? চোখ দুটো মিটমিট করে খুলে মুনিরা বলে, ও আপু তুমি? আমার ভালো আপু, তুমি এসেছো? আফরান না দাঁড়িয়ে রুম থেকে চলে যায়। আফরান চলে যেতে থেকে সায়নী বলে ওঠে মুনিরাকে, আফরান তোমার এই আদর করেছে কখন? খিলখিল করে হেসে মুনিরা বলে, কোনো এক ডাইনির জন্য আমাকে ছেড়ে দিবে বলেছে। মুনিরার মুখে নিজেকে ডাইনি রাখা শুনে, কথাটা শুনে সায়নী অনেকটা শান্তি পায় সায়নী। মুনিরা শোয়া থেকে বসানোর জন্য গায়ে হাত দিতে চমকে যায়। এ কি, গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, হঠাৎ এমন কী করে হলো? আফরান কি মুনিরাকে নিয়ে একটু বেশি ভেবে ফেলেছে হয়তো, কিন্তু তার এখন শুধুমাত্র সায়নীকে নিয়ে ভাবতে হবে, কিভাবে বাবাকে সব বলা যায়। ড্রয়িং রুমে আফরানকে পায়চারি করতে দেখে মুনিরা বাবা তার দিকে এগিয়ে যান। মুনিরা মায়ের কাছ থেকে শুনেছে তার জ্বর। মেয়েকে দেখতে বের হন রুম থেকে। জামাই বাবা, জি বলেন। আমার মেয়েটা খুব জ্বালাচ্ছে তোমাকে? আসলে ওর জ্বর আসলে হুঁশ থাকে না। না ঠিক আছে, আমার মেয়েটা একটা ভালো স্বামী পাইছে, তাই আমি যে কত খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না। মুনিরার আম্মা আমাকে বলছে তুমি ওর যত্ন নিচ্ছ না অনেক, শুনে শান্তি পেলাম বাবা। কী করে যে তোমায় ধন্যবাদ দেবো? ধন্যবাদের কিছু নেই, আমি আমার দায়িত্ব পালন করছি মাত্র। তুমি খুব ভালো বাবা, আমার মেয়েটাকে এভাবে সুখে রেখো। বড় ভালো মেয়ে সে, কেউ বলতে পারবে না কোনো দিন কারোর সাথে খারাপ করেছে বা চেয়েছে ক্ষতি করেছে। কিন্তু বিয়ের দিন ওর সাথে এমন কিছু হয়ে যাবে আমি ভাবতে পারিনি। আফজাল আর তুমি না থাকলে যে কী হতো। থাক না ওসব কথা। ঠিক আছে, তবে জানো, যে গ্রামের মানুষ মুনিয়াকে অপহরণ বলেছিল, সেই গ্রামের মানুষ এখন মুনিয়াকে ভাগ্যবতী বলে। যে গ্রামের মানুষ তাকে ওই গ্রামে রাখতে চায়নি, আজ তারা ওকে নিজের বাসায় নিয়ে দাওয়াত খাওয়াতে চায়। তবে তোমার জন্যই সম্ভব হয়েছে। একটা কথা রাখবে বাবা? কি? আমাদের সাথে ওকে নিয়ে গ্রামে চলো, সবাই দেখুক আমার মেয়ে কত সুখে আছে। আচ্ছা আগে সুস্থ হোক ও। আমি একটু দেখতে যাইতে চাইছিলাম মুনিরা, ওখানে ওখানে সায়নী আছে, ওর খেয়াল রাখতে যেতে পারবেন আপনিও? বড় ভালো সায়নী মেয়েটা, মুনিরাকে একদম বোনের মতো থাকে। আচ্ছা থাক সায়নী, আমি পরে যাব। সারা রাত ঘুম হয়নি পাভেলের। কাল রাতে ঘটে যাওয়া ঘটনা স্বপ্ন নাকি বুঝতে এখনও কষ্ট হচ্ছে। সায়নী কথা দিলেও এতগুলো মানুষ তার কষ্ট দিতে ইচ্ছা করছে না। সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের সায়নীর প্রতি দুর্বল হয়ে পড়েছে। বৈধ সম্পর্কে আবদ্ধ হওয়ার জন্য আমেরিকা থেকে এসেছে। তার জন্য অনেক মেয়ে পাগল হলো, প্রথম কোনো মেয়ে জন্য সে পাগল হতে রাজি ছিল, সেই মেয়েটি সায়নী। আর এই সায়নীর জন্য অন্য একটা মেয়ের ফোন নাম্বার দিয়ে চলে গেল। জীবন বড়ই অদ্ভুত। কথা যখন দিয়েছে আফজাল খানকে সবটা জানাতে হবে। তার মায়ের কষ্ট, বাবার রাগ, আফজাল খানের বিশ্বাস, এসব নিয়ে ভাবা যাবে না। সায়নীকে দেওয়া কথাই তার রাখতে হবে।
তাতে যদি সায়নী ভালো থাকুক থাকুক। আর না ভেবে পাভেল এগিয়ে যায় আফজাল খানের রুমের দিকে। সকাল সকাল পত্রিকা পড়ার আফজাল খানের অভ্যাস, তবে সায়নীর হাতের চা বানানো এক কাপ চায়ের সাথে পড়তে না পারলে মজা যায় না। এতক্ষণ চা নিয়ে আসার কথা সায়নীর, আজ ওঠেনি। শরীরটা কি আবারও খারাপ করছে? কত হাসি খুশি মেয়েটা ছিল সে, তবে বেশ কিছুদিন তার ব্যবহারে কেমন যেন লাগছে। সায়নী কি কোনো কষ্ট আছে? বুকটা ফেটে যাবে, তবু মুখ ফুটে বলবে না সে। পাবেলের সাথে বিয়েতে কি তার অমত? হওয়ারে তো কথা নয়। বছরখানেক আগে সায়নীর বলা হয়েছিল পাবেলের কথা, তাহলে কি অন্য কিছু? না, অযথা ভাবছে। পাবেল অনেক ভালো ছেলে, ওর মতো ছেলে ভালো না লাগে কি থাকা যায়? দুজনে ভালো থাকবে খুব, কিন্তু এই ঘরটা সায়নী ছাড়া শূন্য হয়ে যাবে। আসতে পারি? পাবেলের গলার আওয়াজ শুনে ভাবনার জগৎ থেকে বের হয় আফজাল খান। আরে তুমি এসো বাবা। পাবেল ভেতরে রেখে আফজাল খানের পাশে বসতে বসতে বলে, ভালো আছেন? তুমি ভালো আছো? জি, আমিও ভালো আছি। আমি তোমার কথাই ভাবছিলাম। কি ভাবছেন? সায়নীকে তোমার হাতে তুলে একদম নিশ্চিত থাকবো। তুমি ওকে অনেক ভালো রাখবে। মেয়েটা বড় লক্ষ্মী, তোমাকে সে সুখে রাখবে। মিলিয়ে নিও আমার কথা। আফজাল খানের কথা শুনে পাবেল তাকে কিছু বলতে ইচ্ছে করলেও সায়নীর কথা রাখতে বলে, আমি সায়নীকে বিয়ে করতে পারবো না। পাবেলের কথা শুনে আফজাল খান তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, কি বলছো? আমাকে ক্ষমা করবেন প্লিজ। তুমি কি বলছো তুমি জানো? কিন্তু কিছু করার নেই। কিছুক্ষণ চুপ থেকে শান্ত স্বরে জিজ্ঞাসা করে আফজাল খান, পাবেল বাবা কি হয়েছে? আমাকে বলো তুমি। মরা মেয়েটার কি জবাব দিব আমি? শেষ মুহূর্তে এসে কি বলছো? আমি আম্মুদের নিয়ে এক্ষুনি বাসায় চলে যাচ্ছি। দয়া করে আমাকে কিছু জিজ্ঞাসা করবে না। পাবেল তার পাশ থেকে উঠে যেতে চাইলে আফজাল খান তার এক হাত ধরে পেলেন। ছল ছল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলেন, মেয়েটাকে কি জবাব দেব আমি? এই বুড়ো মানুষটার কথা ভাববে না? ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আফজাল খানের হাত সরিয়ে পাবেল কিছু না বলে বেরিয়ে পড়ে রুম থেকে। এদিকে মুনিরা জ্বরের ঘরে সেই তখন থেকে সায়নীর সাথে আবোল তাবোল বলে চলছে, আপু উনি আমাকে কার জন্য ভালোবাসে না, আমাকে ছেড়ে দিবে বলছে, কিন্তু আমি যেতে চাই না আপু, ওনার সাথে থাকতে চাই। মুনিরকে সান্ত্বনা দিতে সানি বলে, ঠিক আছে থেকো, এখন একটু ঘুমাও দেখি। ঘুম আসে না আপু, ঘুমালে গ্রামের মানুষের কথা মনে পড়ে। কত অপমান করেছিল তারা আমায়। আজ আমার নাম থেকে অপয়া শব্দটা সরাতে গিয়েও সরছে না। উনি আমাকে ছেড়ে দিবেন? আর কত অপমান সহ্য করবো আমি? সায়নী খেয়াল করলো মুনিরার কথাগুলো বলার সময় তার চোখ দিয়ে পানি বেয়ে বালিশ ভিজে যাচ্ছে। আর এই সায়নী, এই মেয়েটার জন্য মায়া হচ্ছে। হঠাৎ সায়নী হাত ধরে মুনিরা বলে ওঠে, আপু প্লিজ তোমাকে ওনাকে বোঝাও না। তোমার কথা শুনে উনি আমাকে ছেড়ে না দিতে বলো না। বলবো যদি তুমি চুপচাপ ঘুমাও। সত্যি? পাবেল তার মাকে নিয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছে। তার মাকে কারোর সাথে যে কথা বলতে নিষেধ করেছে। ভাগ্যিস তার বাবা গতকাল রাতে এক বন্ধুর বাসায় গিয়েছিল, নাহলে তাকে মায়ের মতো বোকা বানিয়ে নিয়ে যাওয়া যেত না। দরজার কাছাকাছি যেতেই আফরানের গলার স্বর শুনতে পায় তারা। পাবেল তোমরা কোথায় যাচ্ছ এত সকালে? আফরানের কথায় পেছনে ফিরে পাবেলের মা বলে, কি জানি বাপু, ছেলেটার কি হলো বুঝলাম না। আফজাল ভাইয়ের সাথেও দেখা করতে নিষেধ করলো, কিন্তু কেন? মাকে কিছু বলতে না দিয়ে পাবেল বলে, আফরান আমাদের এখন যেতে হবে, পরে কারণটা না হয় জানাবে। অন্তত সকালে নাস্তাটা করতে। পাবেল মৃদু হেসে বলে, খেয়েছি ভাই, এতদিন অনেক, কিন্তু এখন আর সম্ভব না, এখনই যেতে হবে। আফজাল খান হাতের কাগজটা বিছানায় রেখে উঠে দাঁড়ায়। খুব অস্বস্তি লাগছে। পাবেলের সাথে সায়নীকে বিয়ে দেওয়ার জন্য সায়নীর জন্য অন্য কোথাও সম্বন্ধ দেখেনি। মেয়েটা কত বড় মুখ নিয়ে বলেছিল পাবেল ভালো ছেলে, তাকে খুব ভালো রাখবে, আর সেই পাবেল তাকে এত বড় ধোকা দিয়ে চলে গেল। মেয়েটার চোখাচোখি হবে কি করে? তিনি কি বলবেন? শেষ মুহূর্তে এসে পাবেল বিয়েটা করবে না, মানতে পারবো না সায়নী এটা। না, আর কিছুই ভাবতে পারছে না আফজাল খান। দু চোখ ঝাপসা হয়েছে। মুনিরা ঘুমিয়ে পড়েনি। সায়নী ড্রয়িং রুমে এগিয়ে যেতে আফরান দেখতে পায়। বেশ চিন্তিত দেখাচ্ছে। কি হয়েছে আফরান? সায়নী গলা স্বাভাবিক ভাবনার জগৎ থেকে বের হয়ে আফরান বলে, পাবেল এত সকালে তার মাকে নিয়ে চলে গেছে তাদের বাসায়। কি বলছে এই সকালে? ফুপু চলে গেলেন, আমাকে ডাকুনি কেন? সকালে নাস্তাটা করেনি, ডাকার সুযোগ পেলাম কই? সে তো আমাকেও বলেনি। চলে যাওয়ার সময় আমি দেখতে পেয়েছিলাম, থাকতে বলেছি, কিন্তু তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। কালকে রাতের কথাগুলোর জন্য কষ্ট পেয়েছে। পাবেল বোধহয়। কী কথা? আমি পাবেলকে সব জানিয়ে বলছি। কি আমাদের কথা? বাবাকে যদি বলে দেয়? আমাদের কথা বলবে না, তবে এই বিয়েটা সম্ভব নয় তা বলবে। কারণটা কি বলতে নিষেধ করছো? কি বলো? আরে যাক, একটা দিক সামলানো গেল। জি, আপনি এবার মুনিরাকে আমাদের মাঝখান থেকে বের করার ব্যবস্থা করুন। হে হে করবো, খালি সব মেনে নিবে আমার বিশ্বাস। বাবাকে যদি পাভেল কিছু বলে থাকে তাহলে বাবা এত চুপচাপ কেন? মন খারাপ হয়েছে, তুমি যাও দেখে আসো। যাচ্ছি। হ্যাঁ, মুনিরার কী খবর? ঘুমাচ্ছে এখনো? আপনার এগুলো থাকে বাবার রুমে।
পাভেলের চাপটার বন্ধ হয়ে এসেছে, এটা কম কিসের। সায়নীর সাথে অন্য কেউ নিয়ে এখন আর কোনো চিন্তাই থাকলো না। মুনিরা বাবারা গেলই, তারা বাবাকে সবটা জানাতে পারবে। বাবা আসবো? আফজাল খান হাত দিয়ে ইশারায় আফরানকে ভেতরে ডাকতে বলে। কথা বলার শক্তি নেই তার। আফরান এক পা বাড়াতে আফজাল খান মাটিতে লুটিয়ে পড়ে। বাবাকে হঠাৎ এভাবে পড়ে যেতে দেখে হতভম্ব হয়ে যায় আফরান। অসহায় দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে চিৎকার করে বলে ওঠে, বাবা! ডাক্তার, আমার বাবার কী অবস্থা? উনি হার্ট অ্যাটাক করেছেন। সঠিক সময়ে নিয়ে না এলে বড় কিছু হয়ে যেতে পারত। আফজাল খান যখন মাটিতে পড়ে গেছিল, সেই সময় আফরান চিৎকার করে আফজাল খানের রুমে মুনিরা ছাড়া সকলেই উপস্থিত হয়। বাবাকে এমতো অবস্থা দেখে আফরান পাথর হয়ে যায়। সায়নী কোনো মতে নিজেকে সামলিয়ে মুনিরার বাবা ও তাদের ড্রাইভারের সাহায্যে আফজাল খানকে হাসপাতালে আনতে সক্ষম হয়। মুনিরা অসুস্থ থাকায় তার সাথে তার মাকে থাকতে হয় বাসায়। বেশ কিছুদিন আফজাল খানকে বাড়িতে আনা হয়। এই কয়দিন দিন রাত এক করে সায়নী তার সেবা করেছে। মুনিরা সায়নীকে সাহায্য করতে চাইলেও সায়নী করতে দেয়নি। আফজাল খানের এই অবস্থার জন্য সায়নী নিজেকে দায়ী মনে করে। সেদিন যদি পাভেল এসব না বলতো, তাহলে হয়তো খালু আজ সুস্থ থাকতো। আর পাভেলকে এসব বলার জন্য সে নিজেই বলেছে। সে কি ভুলে গিয়েছিল 1 বছর আগেই ডাক্তার তাকে সাবধান করেছিল যে কোনো মুহূর্তে আফজাল খানের খারাপ কিছু হতে পারে। সেদিনের কথা শুনে তারা যদি এই 1 বছর কথা গোপন রেখেছে, আর 1 বছর পর সেদিন ভয়টা সত্যি হয়ে গেল। আফজাল খানের পায়ের কাছে বসে পা দুটো ধরে সায়নী অনবরত কাঁদছে। আফজাল খানের ঘুম ভেঙে যায়। সায়নী পায়ের কাছে দেখতে পেয়ে তার পাশে ডাকেন তিনি। সায়নী তার পাশে গিয়ে বসতে তিনি বলেন, আমি তোর জন্য পাভেলের চেয়ে ভালো ছেলে এনে দিব রে মা। ওই পাভেল একটা বজ্জাতের হাড্ডি। আমার এত ভালো মেয়েটাকে বিয়ে করবে না বলেছে। খালি তুমি এসব নিয়ে ভেবো না একদম। আমার লকারে তোর বাবার সম্পত্তির দলিল, মায়ের গহনা এসব আছে। আমার কিছু হলে ওগুলো নিয়ে নিস। এতদিন তো আমি সামলেছি। সায়নী তার হাত ধরে বলে, সব সময় তুমি সামলাবে, তোমার কিছু হবে না। আমি তোমায় ছেড়ে কোথাও যাব না বলে দিলাম। আচ্ছা, এসব বাদ দাও, আমি তোমার জন্য কিছু নিয়ে আসি, খেতে হবে তোমাকে। কি খাবা বলো? তোর যা খুশি নিয়ে আয়। চিকেন স্যুপ, ঠিক আছে। সায়নী রুম থেকে বেরোতে একটা দীর্ঘশ্বাস পেলে আফজাল খান। তিনি কি কোনো ভুল করে ফেলেছেন? সায়নীকে নিজের কাছে রাখতেই পারতেন তিনি। শুধুমাত্র পাভেলের সাথে বিয়ে ঠিক ছিল বলে এই ব্যাপারটা কোনোদিন ভাবেনি। আর যদি মুনিরের সাথে আফরানের বিয়েটা না হতো, তাহলে সায়নী না হয় যেটা এখন হওয়া না নিয়ে ভেবে লাভ নেই। রান্নাঘরে পা রাখতে সায়নীর মাথাটা ঘুরে পড়ে যায়। মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে, কিন্তু খালুর জন্য কিছু একটা বানাতে হবে। খালুর দায়িত্ব সে নিয়েছে। ভেতরে ঢোকায়, চুলার পাশে যাওয়ায় আগে গল করে বমি করে দেয়। রান্নাঘরে মুনিরা বসে তরকারি কাটছিল। সায়নীর হঠাৎ এমন অবস্থা দেখে তাড়াতাড়ি তার পাশে যায়। বাবা, আপু, সবার শরীর খারাপ, এই সময়ে আমাকে ফেলে যাবে তুমি আম্মা? আর কটা দিন থাকো না। তোর চাচার এই সময় শরীর খারাপ করে বসে থাকতে হয়েছে কি করে বল? না হলে ওই সায়নীর একটা গতি না করে আমি যেতাম না। আম্মা, তুমি শুধু আপুকে নিয়ে এসব কথা কেন বলো বলো? উনি তোমার কি ক্ষতি করেছে? ওরে বলো, তোর ক্ষতি করবে ওই মেয়ে। আমার তো মনে হয় ওই মেয়ে পাভেলকে শিখাই দিছে বিয়ে না করতে। আর এসব ভাই সাহেবকে বলছে। না হলে তুই বল, শেষ সময় এসে উল্টোপাল্টার কারণটা কি? এত কিছু জানি না। আর আম্মা, আপুর নাম আছে একটা সায়নী। ওই মেয়ে করবে না তো একদম। এখন ভালো লাগবে না মায়ের কথা। যেদিন সব হারাবি সেদিন বুঝবি। মানে? সায়নীকে এর আগেও আমি কয়েকবার বমি করতে দেখেছি, সারাক্ষণ মাথা ঘুরে দুর্বল লাগে। এসব কিসের লক্ষণ? কিসের লক্ষণ? মা হওয়ার লক্ষণ। আম্মা, দয়া করে থামো, চলে যাও তুমি। তোমার এখানে থাকার দরকার নেই। যাবো, তবে সময় থাকতে সায়নীর পেটে কার বাচ্চা খবর নেই, নাহলে কপাল পড়বে তোর। আম্মা, আমি যাই, ব্যাগ গোছাই, জামাইয়ের সাথে দেখা হবে না, একটু পর বের হয়ে যাব, নইলে পৌঁছাতে দেরি হয়ে যাবে। মা কিসের ইঙ্গিত দিয়েছে? সায়নী এমন মেয়ে মোটেও নয়, বিয়ের আগে খারাপ কিছু করবে। তাছাড়া সায়নীর পেটে সন্তান আসলেও তার কেন কপাল খুলবে? মাকে আসলে তার স্বামীর সাথে সায়নী? না, এসব কি ভাবছে? এমন জঘন্য চিন্তা সে করতে পারে না, এটা অন্যায়। সায়নী তাকে নিজের বোনের মতো দেখে। এসব ভাবনা থেকে ফেলে দিয়ে ছেড়ে দাঁড়িয়ে পড়ে মুনিরা। তড়িঘড়ি করে তাকিয়ে দেখে বিকাল 5টা। আফরান এখন অফিস থেকে তাড়াতাড়ি ফিরে বাবার অসুস্থতার জন্য। তাই মুনিরা তার জন্য কিছু বানাতে গিয়ে যায় রান্নাঘরের দিকে। সকাল 7টা। আফরান বাসায় ফিরে এসে ফ্রেশ হয়ে বাবার রুমে যায়। দরজায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ভেতরে ঢুকে বাবার পাশে বসে। ভেবেছিল তার বাবা ঘুমাচ্ছে, কিন্তু তিনি এমনিতে চোখ বন্ধ করে রেখেছিল। আফরানের উপস্থিতি বুঝতে পেরে চোখ খুলে দেখল তার ছেলে অন্যদিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। বেঁচে আছি তো বাবা? মরে গেলে না হয় কাঁদিস। বাবার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে সে বলে, বাবা, এসব হাবিজাবি কথা তুমি একদম বলবে না। কিচ্ছু হবে না তোমার। মনে হচ্ছে মরেই গেলে ভালো হতো। সায়নের মুখোমুখি থেকে বড্ড লজ্জা করছে। ছোট্ট একটা নিঃশ্বাস নিয়ে আফরান বলে, তোমার কি কিছু করার আছে এতে? হয়তো না, কিন্তু এখন আছে। কি?
ওর জন্য একটা ভালো পাত্র ঠিক করো বাবা, এটা দায়িত্ব তোকে দিলাম আমি। বাবার সাথে কথা বলার শেষে নিজের রুমে এসে দাঁড়ায়। বারান্দায় দাঁড়িয়ে ভাবতে থেকে এই অবস্থায় বাবাকে কিভাবে বলবে সায়নীর কথা। এদিকে সায়নীর জন্য পাত্র দেখতে বললেন তিনি। সায়নীকে পেয়ে কি করে পাবে না। এই নিন আপনার কফি। মুনিরার গলার স্বর ভাবনার জগৎ থেকে বের হয়ে আপনার কফির মগটা হাতে নিয়ে বলে, ধন্যবাদ, আমি আপনার জন্য পায়েস বানিয়েছি, নিয়ে আসি। খানিকটা বিরক্ত নিয়ে আফরান বলে, আমি কি রোগী নাকি পায়েস খাবো? হা হা, শুধু রোগীরা পায়েস খায় নাকি? আমার মনে তো তাই হয়। আমি পায়েস খাই না, তবে বাবার খুব পছন্দ করেন, তাকে দিতে পারো। কথাটা বলে আফরান রুম থেকে বের হতে চলে গেল। মুনিরা নিজের উপর প্রচণ্ড রাগ হচ্ছে। সায়নীর জিজ্ঞাসা করলে নিশ্চয়ই তার পছন্দ অপছন্দ বলতে পারতো। খামোখা পায়েস বানিয়ে লাভ কী হলো? ড্রয়িং রুমে যেতে সায়নী সোফায় বসে মোবাইল ফোনে কথা বলছে দেখে আফরান তার পাশে ভিড়ে বসল। মিশিকা ফোন দিয়েছে সায়নীকে। সে আফরানকে দেখে মিশিকাকে ফোনে বলে, মিশি, আমি তোর সাথে পরে কথা বলবো। আচ্ছা। ফোন রেখে কিছুক্ষণ আফরানের দিকে তাকিয়ে সায়নী বলে, আজ আমার জন্য খালুর এই অবস্থা। কফির মগটা হাত থেকে টেবিলের উপর রেখে আফরান বলে, সব নিয়তির খেলা, নিজেকে দোষ দিও না। নিয়তির খেলা যদি আমাদের আলাদা হয়ে যেতে হয় সেটা কখনোই সম্ভব না। মুনিরের আম্মা আজ বিকেলে চলে গেছেন হঠাৎ। মুনিরার চাচা অসুস্থ, ও খালুকে বলার দরকার নেই এখন আমাদের বিষয়। মুনিরা ড্রয়িং রুমে এসে দেখে আফরান আর সায়নী বসে আছে। সেও তাদের পাশে গিয়ে বসতে বসতে বলে, আমিও কি আপনাদের সাথে আড্ডা দিতে পারি? মৃদু হেসে সায়নী বলে, কেন না? জানো আপু, উনি নাকি পায়েস খায় না। জানি তো, আফরানের ঝাল খাবার অনেক পছন্দ। ইস, আগে তোমাকে জিজ্ঞাসা করলে ভালো হতো। কেন? আরে আমি ওনার জন্য পায়েস বানিয়ে ফেলেছি। আগে জিজ্ঞাসা করলে ঝাল দিয়ে কিছু না হয় বানাতাম। ও আচ্ছা। সায়নী বেশি কথা বলতে ইচ্ছে করছে না, মাথাটা ঝিমঝিম করতে তার। বসা থেকে উঠতে উঠতে আফরানকে উদ্দেশ্য করে বলে, তোমরা একটু গল্প করো, আমি একটু শোবো। চিন্তিত দৃষ্টিকে আফরান তার দিকে তাকিয়ে বলে, এই অসময়ে শোবো কেন? শরীর খারাপ লাগছে? না, এমনিতেই ভালো লাগছে না। আমি নিয়ে যাবো তোমাকে রুমে? আরে আমি পারবো, ঠিক আছে। কয়েকবার বাড়াতে সায়নী ফ্লোরে পড়ে যায় অজ্ঞান হয়ে। সায়নীকে পড়ে যেতে দেখে আফরান আর মুনিয়া দৌড়ে এগিয়ে যায় তার দিকে। সায়নী কয়েকবার ডাকার সাড়া না পেয়ে আফরান তাকে কোলে নিয়ে সায়নীর রুমের দিকে এগোতে থাকে। মুনিরা তার পিছে পিছে যেতে থাকলো। কয়েক মিনিট পর সায়নী জ্ঞান ফিরে দেখতে পায় আফরান ঠিক পাশে বসে আছে, চোখ দুটো ছলছল করেছে। তাকে দেখে সায়নী বলে, একটু ভয় পেয়েছ? মুচকি হেসে আফরান বলে, না পাইনি। সে তো দেখতেই পাচ্ছি, তুমি শরীরের একদম যত্ন নেও না। এর আগেও বেহুশ হয়ে গেছে। কাল তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। অফিসে যাবো না, অফিস থেকে নিয়ে এসে বাসায় ভালো লাগছে না, রাতে রিস্কায় চড়াবো তোমার সাথে। সায়নী এতক্ষণ খেয়াল করে রুমে মুনিরা আছে, একটু দূরে দাঁড়িয়ে আছে সে। তাকে দেখে সায়নী আবার বলে, খালুর শরীর খারাপ না হলে মুনিরাকেও নিয়ে যেতে বলতাম। এখন বাসায় তো কারো থাকতে হবে ওনার দেখাশোনার জন্য। রাত 12টা। সায়নীর রুম থেকে নিজের রুমে আসে আফরান। মুনিরাকে ঘুমিয়ে সোফার উপরে বসে থাকতে থাকতে দেখে, ঘুমাওনি কেন? আসছে না? আজ সোফায় শোবে? আজ আমার পালা। ঠিক আছে, আমি তাহলে খাটে শুই। ঠিক আছে। আপুর শরীর কেমন? ভালোই তো আছে। ঘুমিয়েছে? মায়ের কথাগুলো কানে পাচ্ছে মুনিরার। আজ আফরান আর সায়নীর কথাগুলো শুনে তার কেমন যেন লাগছিল। তাদের মাঝে আসলে কি অন্য কোনো সম্পর্ক আছে? মায়ের কথা যদি সত্যি হয় তাহলে সে কী করবে? সকাল 7টা। ঘুম থেকে উঠে সায়নী আবার ড্রয়ারের কাছে গিয়ে ডিভোর্স পেপারটা দেখতে থাকে। এতদিন পর মুনিরার বাবা মা চলে যাওয়ার অপেক্ষা ছিল। এখন চলে গিয়ে খালুকে বলতে পারছে না তাদের সম্পর্কের কথা। আজ যদি খালুর শরীরটা ভালো থাকতো। ড্রয়ারের ভেতর থেকে সায়নী একটা লকেট বের করে, যে লকেটটা তাকে আফরান দিয়েছিল। হাতের মাঝে লকেটটাকে নিয়ে চুমু খায়। সেই সময় সায়নীর ফোন বেজে ওঠে। টেবিলের উপর পেপার আর লকেট দিকে বিছানায় যায় এগিয়ে। বালিশের পাশ থেকে মোবাইলটা নিয়ে মিশিকার ফোন। সায়নী ফোন রিসিভ করতে বারান্দার দিকে যেতে যেতে বলে, সরি, কাল আমি তোকে কল ব্যাক করতে পারিনি। আসলে শরীরটা ভালো ছিল না। কী হয়েছে? তেমন কিছু না। তুই কি বলতে চেয়েছিস কাল? পাভেল তো আমাকে ফোন দেয়নি, ওর ফোন নাম্বারটা আমাকে দে। ওরে ওরে, মেয়ে হয়ে কল দিবি? মজা নিবি না? আচ্ছা, নিলাম না, কিন্তু কোনো নাম্বার দিতে পারি না। মাইন্ড করতে পারে। তুই বরং ফেবু আইডি নে, যদি কাজ না হয় তখন না হয় নাম্বারের কথা ভাবা যাবে। চল বল, ইংরেজিতে লিখবো পাভেল আহমেদ, ছবি আছে দেখতে পাবি। তুই না ফেবু ইউজ করিস না? আফরানও তো করে, ওকে দিয়েছিল, দেখেছি তখন। ওকে, থ্যাংক ইউ বান্ধবী। মিশিকের সাথে কথা শেষ করে রুমে পা বাড়াতে যায় সায়নী। টেবিলের উপর রাখা ডিভোর্স পেপারটা, লকেটটা মুনিরার হাতে দেখে সে। সায়নীকে দেখে ড্যাব ড্যাব করে কিছুক্ষণ তাকিয়ে থাকে মুনিরা। টেবিলের উপর হাত রেখে পেপার আর লকেট রেখে সায়নীর পাশে গিয়ে বলে, তুমি আমার ভালো আপু? তুমি? মুনিরা, তুমি যা দেখছো বিশ্বাস করতে পারছি না আমি। আমার আর ওনার ডিভোর্স পেপার, ওনার আর তোমার ছবি দিয়ে লকেট করা। বাহ,
আমাকে আম্মা অনেক আগের থেকেই তোমাকে নিয়ে বলেছে যে তোমাকে আর সুবিধার লাগে না। আমি তার কথা শুনিনি, আজ দেখেছি সত্যি। মুনিরা, তোমাদের মাঝে কিছু থেকে থাকলে আমাকে কেন ঠকালে? কেন এতদিন বলনি? তাহলে আমি ওনাকে নিয়ে স্বপ্ন দেখতাম না। আর বলতে চেয়েছিলাম তোমায়। কি চেয়েছো? এই মেয়েটা তোমাকে কতটা আপন ভেবেছে তুমি জানো? আর তুমি ওর ঘর ভাঙতে বসে আছো আমাদের আগের থেকেই। কি আগের থেকে? সম্পর্ক ছিল, মানলাম ছিল, কিন্তু ওনার বিয়ের পর কি তোমার সরে যাওয়া উচিত ছিল না? আরে আমার বিশ্বাস মান রাখার জন্য হলেও তুমি দূরে থাকতে ওনার থেকে। শোনো, এক প্রকার চেঁচিয়ে মুনিরা বলে ওঠে, কি শুনবো আমি? হ্যাঁ, এখন তো তুমি ওনার বাচ্চার মাও হতে যাচ্ছ। বাচ্চা? হুম, বাচ্চা। লজ্জা করে না তোমার ওনার এভাবে ওনার সাথে অবৈধ সম্পর্ক করতে? কথাটা শুনে সায়নী নিজেকে ঠিক রাখতে পারল না। নিজের সর্বশক্তি দিয়ে কষে একটা চল লাগিয়ে দিল মুনিরার গায়ে। সায়নীর এমন কাণ্ডে মুনিরা স্তব্ধ হয়ে যায়। মুনিরাকে শান্ত অবস্থায় দেখে ছোট্ট একটা নিঃশ্বাস নিয়ে সায়নী বলে, আমি কোনো অবৈধ সম্পর্কে জড়াইনি। 1 বছর আগে আমার আর আফরানের বিয়ে হয়েছে। সায়নীর কথা শুনে হতভম্ব হয়ে যায় মুনিরা। প্রশ্নসূচক দৃষ্টিতে সায়নীর দিকে তাকাতে সায়নী বলে, হ্যাঁ, এটা সত্যি। তুমি নিজেই বলে যাচ্ছ। অথচ তুমি জানো কোন পরিস্থিতিতে আফরান তোমাকে বিয়ে করতে বাধ্য হচ্ছে? আর কি যেন বলেছিলে? আমি কেন সরিনি? আমি ওর প্রথম বউ। আমি কেন সরবো? মুনিরা এখন কিছু বলছে না, শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। সায়নী আবারও বলতে শুরু করে, বুঝতে পারছো না এখন? আমি তোমাকে শুরুর থেকে সবটা খুলে বলছি। মুনিরাকে শুরুর থেকে সবটা খুলে বলে সায়নী। সবটা শুনে কিছু না বলে চুপচাপ বের হয়ে নিজের রুমের দিকে এগোতে থাকে মুনিরা। বিছানার উপর বসে আছে মুনিরা, প্রাণ থেকে যেন আর নেই। একটু আগে যা শুনেছে তা সত্যি। ওয়াশরুম থেকে বের হয়ে আফরান মুনিরাকে উদ্দেশ্য বলে, অফিস যাব একটু পরে। সায়নের শরীরটা খারাপ, নাস্তা আজ তুমি দিও। বিছানা ছেড়ে উঠে আফরানের সামনে গিয়ে মুনিরা ছলছল চোখে তাকে জিজ্ঞেস করে, সায়নী আপু আপনার প্রথম বউ? মুনিরা এমন প্রশ্নে চমকে যায় আফরান। মুনিরা হঠাৎ এই প্রশ্নটা করলো কেন? ও কি কিছু জেনে গেছে? আফরান কিছু বলার আগে মুনিরা বলে, আমি সবটা জেনে গেছি। আপনারা 1 বছর আগে বিয়ে করছেন। একটা প্রশ্ন করব শুধু, আমি কি আপনার মনে আপনার জন্য আলাদা কোনো জায়গা বানাতে পারেনি? আফরানকে চুপ থাকতে থেকে মুনিরা কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। মুনিরার এমন অবস্থা দেখে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আফরান নিচু হয়ে নিজের পায়ে ভর দিয়ে হাঁটু গেড়ে তার পাশে বসে। দেখো মুনিরা, যা হয়েছে অন্যায় হয়েছে আমি জানি। আফরানকে কিছু বলার সুযোগ না দিয়ে মুনিরা হঠাৎ তাকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমি আপনাকে ভালোবেসে ফেলছি, কারণ আমি আপুকে হিংসা করব না, কারণ আপুকে আমি বোনের মতো ভালোবাসি। দয়া করে আমাকে থাকতে দিন আপনার পাশে, যেভাবেই হোক আমিও আপনার বউ। আপাতত মুনিরাকে সান্ত্বনা দেওয়া দরকার, পরে না হয় বোঝানো যাবে। এসব ভেবে আফরান তার মাথায় হাত বুলিয়ে বলে, ঠিক আছে, তুমি যা বলো তাই হবে, এখন শান্ত হও। এদিকে মুনিরার কী অবস্থা তা দেখার জন্য তাদের রুমে সায়নী এসে। কিন্তু আফরান ও মুনিরা একে অপরকে জড়িয়ে ধরে বসে আছে দেখে নিজেকে সামলাতে না পারে চেঁচিয়ে বলে ওঠে, আফরান! সায়নীকে দেখে আফরান ও মুনিরা দুজনে মেঝে থেকে উঠে দাঁড়ায়। সায়নী পাশে গিয়ে মুনিরাকে বলে, আপু আমাকে মাফ করে দাও, অনেক কিছু বলেছি তোমায় না জেনে। এখন তো জেনেছ, এখন তোমার করণীয় কি নিশ্চয় জানো। মুনিরা হঠাৎ করে সায়নীর পা ধরে বলতে থাকে, তোমাদের থেকে দূরে সরিয়ে দিও না আমায়। এই বাসায় যে কোনো একটা কোনায় আমি পড়ে থাকবো। আমি যে ওনাকে ভালোবেসে ফেলেছি আপু। আফরানের দিকে তাকিয়ে দেখে সায়নী আফরানের চোখ বেয়ে পানি পড়ছে। এই পানি কি মুনিরার জন্য? কিন্তু যে আফরানের ভাগ কাউকে দিতে পারে না, কিছুতেই না। মুনিরাকে উঠিয়ে সায়নী বলে, মনে হচ্ছে আমি তোমাদের মাঝে দাঁড়াল হয়ে দাঁড়িয়েছি। আমার চোখের সামনে আফরানের জীবনে অন্য কারো উপস্থিতি আমি মেনে নিতে পারবো না। তবে একটা কাজ করতে পারো, নিজে অনেক দূরে চলে গিয়ে তোমাদের মুক্তি দিতে পারবো। আর কোনো কথা না বলে সায়নী দৌড়ে বাসার বাইরে চলে যায়, আর তার পিছনে ছুটে যায় আফরান আর মুনিরা। আফরান আর মুনিরার ডাকে সায়নী থেমে যায়। সায়নী বাসা থেকে বের হতে রাস্তায় নেমে ফুটপাত ধরে দৌড়াতে থাকে। তার পিছনে ছুটতে থাকে আফরান ও মুনিরা। দুর্ভাগ্যবশত আফরান পা মচকে যায় ফুটপাতে, কিন্তু মুনিরা সেদিকে ধ্যান না দিয়ে ছুটতে থাকে সায়নীর পিছনে। হঠাৎ সায়নী রাস্তার মাঝখানে যেতে তার দিকে দ্রুত বেগে এগিয়ে আসতে থাকে একটা প্রাইভেট কার। মুনিরা চেঁচিয়ে বলতে থাকে, আপু সরো, কিন্তু সায়নী ছুটতে থাকে দ্রুত গতিতে। কোনো কথাই যেন তার কানে যাচ্ছে না, কেন কিছু যেন শুনছে না। এদিকে প্রাইভেট কারটা নিয়ন্ত্রণ হারিয়ে সায়নীর খুব কাছাকাছি চলে আসতে দূর থেকে আফরান চেঁচিয়ে বলে ওঠে, সায়নী! প্রাইভেট কারটা যখন সায়নীর খুব কাছাকাছি চলে আসে তাকে সরাতে গিয়ে কারটির সাথে ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়ে মুনিরা। সাথে সাথে মুনিরার মাথা ফেটে পড়তে থেকে অজস্র ধারায় রক্ত। ঘটনায় আকস্মিক হতভম্ব হয়ে যায় সায়নী। সে নিজে আত্মহত্যা করতে চায়নি, কেন যে সে রাস্তার মাঝখানে চলে গেছিল তার নিজেরই জানা নেই। এদিকে আফরান ছুটে আসতে দেখে সায়নী স্তব্ধ দাঁড়িয়ে আছে, কিন্তু মুনিরা মাটিতে পড়েছে। সায়নীকে সে ভালোবাসলেও মুনিরার এমন অবস্থা হোক কখনো চায়নি সে। ডাক্তার, মুনিরার কী অবস্থা? উনি আপনার কী হন? ডাক্তারের প্রশ্নে কিছুক্ষণ চুপ থেকে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আফরান বলে, আমার স্ত্রী।
আচ্ছা, মাথায় সামান্য আঘাত পেয়েছে, হাতে সামান্য আঘাত পেয়েছে, তবে ভয়ের কিছু নেই, জ্ঞান ফিরেছে। না, আপনারা আজ রাত ওনাকে এখানেই রাখলে ভালো হয়। ঠিক আছে। ডাক্তারের কথা জেনে শরীরে প্রাণ ফিরে পায় আফরান। মুনিরার কিছু হলে নিজেকে সে কখনো ক্ষমা করতে পারবে না। ঘটনার পর থেকে সায়নী চুপচাপ হয়ে গেছে। এমন পাগলামি না করলে মুনিরাকে হয়তো বিপদে পড়তে হতো না। আর মুনিরা কোন মাটি দিয়ে তৈরি সে? এত কিছু জানার পরে প্রথমে আফরানের সাথে থাকতে চেয়েছে, তাকে ভালোবাসে, আবার নিজের জীবন পরোয়া না করে তাকেই বাঁচিয়েছে। মুনিরার জায়গায় সে নিজে থাকলে কি করতো? মরে যেতে দিতে হয়তো। সায়নী, আফরানের ডাকে ভাবনার জগৎ থেকে বের হয় সায়নী। আফরানকে দেখে সায়নী বলে ওঠে, মুনিরা কেমন আছে? ভয়ের কিছু নেই ডাক্তার। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে সায়নী হাসপাতালের করিডোরে রাখা একটা বেঞ্চে বসেছিল। আফরান তার ডান পাশে হাতটি ধরে। এ কি, তোমার গরম কেন শরীর? সে কোনো জবাব না দিয়ে সায়নী বলে, আজ যদি মুনিরার কিছু হয়ে যেত? নিজেকে দোষারোপ করছো মনে মনে? আসলে তোমার দোষ। আজ যদি মুনিরা তোমাকে না সরাতে কী হতো? ওরকম পাগলামি কেউ করে? তোমার ভাগ আমি কাউকে দিতে পারবো না। আমি কি বলেছিলাম দিতে? না, দিতে হবে না কাউকে। কিন্তু আমি দিতে চাই। মানে? মুনিরাকে তুমি ডিভোর্স দিবে না? সায়নী, আমি তোমার কথা কিছুই বুঝি না। মুনিরাও তোমার বউ হিসেবে থাকবে। ও তো সব জানার পরেও থাকতে চেয়েছে। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, মুনিরাকেও ভাসবে। এসব কি বলছো তুমি? কেন এসব কি হয়? সামর্থ্য থাকলে একাধিক বউ রাখা যায়, কিন্তু ভালোবাসা যায় না। এটা ভুল ধারণা। আস্তে আস্তে একসাথে থাকতে থাকতে ভালোবাসা তৈরি হবে। আবেগ নিয়ে এসব বলছো তুমি সায়নী, বাদ দাও এসব। কখন কি করে বাদ দিব? ওই মেয়েটার জন্য, আমার জন্য মরতে গিয়েও ভয় করেনি। আর বলতে গেলে শুধু আমার জন্য নয়, তোমার ভালোবাসাকে বাঁচাতে। আমরা দেখে শুনে ভালো জায়গায় না হয় বিয়ে দিয়ে দেব। ওর যতটা সহজ ভাবো অতটা সহজ নয়। একটা ডিভোর্সি মেয়ের স্থান সমাজে কোন পর্যায়ে তুমি জানো। একবার বিয়ে ভেঙে হচ্ছে, আর এখন যদি তুমি ছেড়ে দাও, সবাই কোন চোখে দেখবে ওকে, বুঝতে পারছো? ওর সাথে আমার শারীরিক কিছু হয়নি, সেটা তুমি আমি ছাড়া কেউ জানে না। তাই বলে আজ ওর কিছু হয়ে গেলে নিজেকে ক্ষমা করতে পারতাম না আফরান। আমি এতটা স্বার্থপর যে কোনোদিন ওই কথা ভাবিনি। দুঃখী মেয়েটার পরিণতি কী হবে চিন্তা করিনি। শুধু নিজের চিন্তায় মজেছিলাম। ডিভোর্সের পর তার কী হবে তাও ভাবিনি। তুমি বলো, আমার ভুলের মাসুল ও দিচ্ছে আজ? সায়নী, প্লিজ শান্ত হও। আমি চাইলে ওকে সবটা শুরুর থেকে বলতে পারতাম, কিন্তু বলিনি। ও যে একটা মন থাকতে পারে সেটা ভাবিনি। একটা আঘাত না সরতে আর একটা আঘাত দিতে তৈরি ছিলাম। আফরান, আমি আসলেই খারাপ। ভুল তো মানুষ করে সায়নী, তাই বলে আমার মনে সব হিংসা চলে গেছে। মুনিরা যদি পারে, আমি কেন পারবো না? আমি না হয় তোমার গোপন বউই থাকবো। আফরান খেয়াল করলো সায়নী হাঁপিয়ে উঠছে, কথা বলার সময় বড় বড় নিঃশ্বাস পেচ্ছে। সায়নীর মাথা বুকের সাথে নিয়ে বলে, এসব দেখা যাবে, এখন চিন্তা করো না। এখন চলো, তোমাকে ডাক্তার দেখায়, অনেক দুর্বল দেখাচ্ছে তোমাকে। পরে কোনো পরেটায় না, অনেক অবহেলা করেছো, এখন চলো। বসা থেকে উঠতে দেখা পায় মিশিকা। সায়নী, তুই এখানে? মুনিরের জন্য। কেন? অ্যাক্সিডেন্ট করেছে? কি বলিস? এখন ঠিক আছে তো? ডাক্তার বলেছে ভয়ের কিছু নেই। তোর এই অবস্থা কেন? চোখের নিচে কালি, মুখ ফ্যাকাশে, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে। কথাটা শুনে আফরান বলে ওঠে, পড়ে তো কয়েকবার বমিও হয়েছে অনেকবার, এখন দেখি শরীরটাও গরম, তাই তোমার বান্ধবীকে ডাক্তার দেখা দেবে। আরে আফরান ভাই, আমাকে বললে আমি দেখে আসতাম বাসায় গিয়ে। ভুল হয়ে গেছে। সায়নের দিকে তাকিয়ে মিশিকা বলে, মাথা কি ব্যথা করে তার? এখন যখন এসেই পড়েছিস, কিছু টেস্ট আর সিটি স্ক্যান করিয়ে নে। আফরান বলে, রে তুমি ডাক্তার যা বুঝে করো। ঠিক আছে, চলো আমার সাথে। মিশিকার সাথে যেতে যেতে আফরানকে সায়নী বলে, খালুর সাথে কে আছে? হাসির মা। তার স্বামীকে থাকতে বলছি। আমাদের কি থাকতে হবে আজ? এক রাত থাকলে ভালো হয়। কি মুনিরার অবস্থা স্বাভাবিক হয় কি না? বুঝেছি, ঠিক আছে। পরের দিন দুপুরে মুনিরাকে বাসায় নিয়ে ফিরেন আফরান আর সায়নী। মুনিরার মাথায় ব্যান্ডেজ করা। বাসায় ফিরতে মুনিরাকে দেখে আফজাল খানের সাথে, বাবা আসবো? আসো মা। মুনিরা তার পাশে গিয়ে বসতে তিনি বলেন, কি করে হলো এসব? আমার অসাবধানতার জন্য। বাইরে কেন গিয়েছিলে? মুনিরা হঠাৎ তার এমন প্রশ্নের জবাব দিতে পারেনি। মুনিরাকে চুপ থাকতে থেকে আফজাল খান বলে, তোমার আম্মাদের খবর দেব? জি না, দুশ্চিন্তা করবেন তারা। তেমন কিছু হয়নি আমার। ঠিক আছে, যাও এখন আরাম করো। আফজাল খানের রুম থেকে বের হয়ে মুনিরা আফরানের পাশের রুমে গিয়ে বিছানায় শরীর নিয়ে দেয়। সেই সময় দরজায় এসে সায়নী বলে, আসবো মুনিরা? শোয়া থেকে বিছানায় বসতে বসতে মুনিরা বলে, আপু আসো। মুনিরা পাশে বসে সায়নী বলে, তুমি আধা শোয়া থেকে উঠতে গেলে কোনো সমস্যা নেই আপু। আমি দুঃখিত আপু। কেন? তোমাদের মাঝখানে আসতেছিলাম, অথচ তোমার দিকটা আমি ভাবিনি। তুমি কি করে নিজের স্বামী অন্য একটা মেয়ের সাথে দেখতে এতদিন? আর আমি যখন সবটা জানলাম, বেহায়ার মতো বললাম, আমাকে রাখো তোমাদের সাথে। আমার কারণে তুমি রাগ করে বেরিয়ে গেলে, একটা বড় বিপদ হতো। তুমি হতে দাওনি। যদি হতো, আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। আমি চলে যাব আপু, ডিভোর্স পেপারে সই করে দিয়েব। তুমি চলে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো? মানে আমি চাই তুমি এ বাড়ি ছেড়ে
ছেড়ে নাও। সবার চোখে যেমন তুমি বউ ছেলে তেমনি থাকবে, আমি না হয় আফরানের গোপন বউ হিসেবে থাকবো। আপু, তুমি যদি নিজের স্বামীর ভাগ দিতে পারো, আমি কেন নয়? মৃদু হেসে মনিরা বলে, তা হয় না। কেন হয় না? তুমি কষ্ট পাবে, বিশ্বাস করো। আমার মনে কোনো হিংসা নেই। তা নয়, উনি তোমাকে ভালোবাসেন। কিসের জোরে থাকবো আমি বলতে পারো? বৈধ সম্পর্কের জোরে। কিছুক্ষণ চুপ থেকে মনিরা বলে, সম্ভাবনা আপু, বাবাকে এবার সব জানিয়ে দাও। উনি নিশ্চয় মেনে নেবে। তোমারটাও বৈধ সম্পর্ক, তুমি কেন গোপন বউ হয়ে থাকবে? কিন্তু আমাকে আর এই বিষয়ে কিছু বলো না আপু। পেপারটা দিও। আমি থাকতে চাই না এখানে, চলে যেতে চাই, প্লিজ আর বলো না। সায়নী আর কথা না বাড়িয়ে চলে যায় মুনিরের রুম থেকে। রাত 8টা। কলিং বেলের শব্দ হতে সায়নী গিয়ে দরজা খুলে দেয় আর পায় মিশিকা। আরে মিশি, তুই এই সময় ভেতরে আয়। ভেতরে ঢোকার আগে মিশিকা জিজ্ঞেস করে, আরফান ভাই কোথায়? আমাকে ফেলে? আফরান কেন? পাভেলকে বাদ দিয়ে এখন কি তোর আফরানের প্রতি? ধ্যাত, ঢুকতে তো দিবি? আরে মজা করছিলাম, ভেতরে আয়, আমি আফরানকে রেখে দিচ্ছি। আফরানকে নিয়ে সায়নী ড্রয়িং রুমে আসতে মিশিকা বলে ওঠে, আজ কিন্তু রাতের খাবার এখানে খাবো। মুচকি হেসে সায়নী বলে, তুই না বললেও না খেয়ে যেতে দিতাম। তাহলে এখন যা, রান্না শুরু করে দে। তাড়াতাড়ি চলে যেতে হবে আমাকে। আজ এখান থেকে গেলেই পারিস? আরে না, আর একদিন আসবো। আচ্ছা ঠিক আছে। সায়নী রান্নাঘরের দিকে এগোতে থাকে আর আফরান সোফায় বসতে থাকে। মিশিকা, আমি তোমাকে এমনিতেই ফোন দিব ভেবেছিলাম সায়নীর রিপোর্টের জন্য। আমি ওটা নিয়ে এসেছি। তাই নাকি? দাও দেখি। দেখলে সহ্য করতে পারবে তো? বুঝলাম না মিশিকা। ছলছলে চোখে আফরানের দিকে তাকিয়ে মিশিকা বলে, সায়নীর ব্রেন টিউমার হয়েছে। মিশিকার মুখে এমন একটা কথা শুনে হতভম্ব হয়ে যায় আফরান। মিশিকার ব্যাগ থেকে রিপোর্টটা বের করে আফরানের দিকে এগিয়ে দিয়ে বলে, ভেঙে পড়ো না, শক্ত থাকতে হবে। তুমি ভেঙে পড়লে সায়নীকে বই। আফরানের মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, শুধু চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আফরানকে চুপ থাকতে দেখে মিশিকা আবার বলে, সায়নীর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করো। তুমি বেশি দেরি হয়নি। চোখ দুটো মিশিকার দিকে তাকিয়ে আফরান বলে, ঠিক আছে, যাবে তো সায়নী? গ্যারান্টি নেই। কিছুক্ষণ চুপ থেকে মিশিকা বলে, আর দেরি করা ঠিক হবে না। তুমি আমার প্রশ্ন এড়িয়ে গিয়েছো মিশিকা। তার মানে গ্যারান্টি নেই? আল্লাহর উপর রহমত আর উন্নত চিকিৎসা পেলে সায়নী ঠিক হয়ে যাবে, আর ঠিক হওয়ার সম্ভাবনাই বেশি। আমি ওকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। দেশের বাইরে ও চিকিৎসা করাতে চাই। কোন দেশে নিয়ে গেলে ভালো হবে? সিঙ্গাপুরে নিয়ে যেতে পারো। ঠিক আছে। সকাল 11টা রাতের খাবার খেয়ে ড্রয়িং রুমে আফরানের পাশে বসে টিভি দেখছিল সায়নী, কিন্তু ছলছল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে আফরান। এভাবে হাঁ করে কী দেখছো? তোমাকে আমাকে হাঁ করে দেখার কি আছে? তুমি বুঝবে না, ঠিক আছে? মিশিকা কি তোমার বলেছে তোমায়? রিপোর্ট এনেছে আমার? সায়নীর করা প্রশ্নে কিছুক্ষণ চুপ থেকে আফরান বলে, বেশি চিন্তা করছো তুমি ইদানিং, তাই শরীর দুর্বল, আর কিছু না। হঠাৎ মুনিরা এসে আফরানকে উদ্দেশ্য করে, ডিভোর্স পেপারটা দিতে পারেন যত তাড়াতাড়ি সম্ভব, আমি চলে যাব। আফরান কিছু বলার আগে সায়নী বলে, কোথায় যাবে? সেটা আমার বিষয়। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে সায়নী বলে, আজকের রাতটা ভেবে দেখো। এই পর্যায়ে মুনিরা কড়া গলায় বলে ওঠে, আমি কারো দয়াই চাই না, আমি এক্ষুনি ডিভোর্স চাই। সায়নী কিছু বলার আগে আফরান বলে, নিজের রুমে যাও, আমি পেপার পাঠিয়ে দিচ্ছি। হর্ন করে হেঁটে মুনিরা নিজের রুমের দিকে এগিয়ে যায়। এদিকে আফরান সায়নীর হাত ধরে বলে, পাগলামি করো না, আমার শুধু তোমাকে লাগবে। পেপারটা তোমার কাছে, যাও ওর কাছে নিয়ে যাও। সায়নী সোফা ছেড়ে উঠে এগিয়ে যায় সরাসরি মুনিরার রুমের দিকে। মুনিরা বিছানায় বসে কাঁদতে দেখে তার পাশে বসে, মনের বিরুদ্ধে কি এই কাজটা করা খুব দরকার? মুনিরা শাড়ির আঁচল দিয়ে নিজের চোখ মুছে, পেপারটা এনেছো? এত তাড়াতাড়ি কিসের? আপু প্লিজ আর কোনো কথা বলো না, পেপারটা দাও আমায়। আমি থাকতে চাই না তোমার সংসারে, তুমি সামলাও। আমি না থাকলে যে তোমাকে বড় দরকার এই সংসারে, আর কাউকে ভরসা করতে পারবো না মুনিরা। মানে? লম্বা একটা দম ফেলে সায়নী বলে, আমার ব্রেন টিউমার হয়েছে। সায়নীর কথা যেন বিশ্বাস হচ্ছে না মনিরার। ছলছল চোখে সায়নীর দিকে তাকিয়ে বলে, কি বলছো তুমি এসব? যা বলছি সত্যি। মজা নিচ্ছ তাই না তুমি আমার? মৃত্যু পথযাত্রী কখনো মিথ্যে বলে না মনিরা। আপু, আফরানকে এটা বলতে এসেছিল মিনিকা। আমাকে রান্নাঘরে পাঠিয়ে দেওয়া হলেও আড়ালে দাঁড়িয়ে সবটা শুনেছি। মনিরা চুপ থাকতে থেকে সায়নী বলে, আমি খালুর সাথে অন্যায় করেছি, তাকে না জানিয়ে গোপনে বিয়ে করেছি, ফুপুর বিশ্বাস ভেঙেছি, পাবেলকে ঠকিয়েছি, ওকে কষ্ট দিয়ে শান্ত হয়নি। আবার খালুকে বলতে বলেছি আমাকে বিয়ে করতে সে পারবে না বলার জন্য। এসব শুনে খালু অসুস্থ হয়ে যায়। আমি তোমার সাথে অন্যায় করেছি মুনিরা, শুরু থেকে তোমাকে সবটা জানানো হয়েছে। তোমার মন বলতে কিছু আছে তা ভাবিনি, ডিভোর্সের পর তোমার কী হবে তাও ভাবিনি, শুধু নিজেরটা ভেবে গেছি, যার স্বরূপ আল্লাহ আমাকে ব্রেন টিউমার দিছে। এতগুলো মানুষ কষ্ট দিয়ে ভালো থাকা যায় না, আসলেই না। সায়নী পাশে এসে মুনিরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আপু তোমার কিছুই হবে না, তুমি অনেক ভালো। তোমার জায়গায় অন্য কেউ হলে তুমি যা করতো তাই করতে। মুনিরা চোখের পানি ছাড়িয়ে মুছতে মুছতে সায়নী বলে, তুমি হলে মোটেও করতে না। আমার একটা কথা রাখো বোন। কী কথা? ডিভোর্স দিও না আফরানকে। আমি তো অসুখে ধরার পড়ার আগে তোমাকে থাকতে বলেছি। আমি সত্যি চেয়েছি তুমি থাকো, কিন্তু এখন আরও বেশি চাই। আমি মরে গেলে তোমার বেশি এদের কেউ ভালো রাখতে পারবে না। আপু এসব বলো না, চুপ করো। জানো অনেক ইচ্ছে
আমার ধুমধাম করে বিয়ে হবে, সবার চোখে আমি আফরানের বউ হব। কিন্তু স্বপ্নটা পূরণ হলো না। খালুকে সবটা বলার ইচ্ছে থাকলেও বলবো না। মরার আগে আর কষ্ট দিতে চাই না। আর যদি বেঁচে যাই, আফরানকে ছাড়াতে না পারলেও ওর গোপন বউ হয়ে বাকি জীবন কাটিয়ে দেবো। আপু তুমি ঠিক হয়ে যাবে, হলেও আমি চাই তুমি থাকো। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মুনিরা বলে, উনি আমাকে ভালোবাসে না আপু, কিসের জোরে থাকবো আমি? মৃদু হেসে সায়নী বলে, বৈধ সম্পর্কের জোরে। বারান্দায় দাঁড়িয়ে আকাশে তারা দেখছে আফরান। এদিকে হয়তো এই তারার সাথে কথা বলতে সময় কাটাতে হবে। না, কি ভাবছে? সায়নীর কিছু হবে না। আর তেমন কি রোগ, ভালো হয়ে যাবে সে। কিন্তু এসবের কি খুব দরকার ছিল? তার যে খুব ভয় করছে। হয়তো এতগুলো মানুষের সাথে অন্যায় করার কারণে সে শাস্তি পাচ্ছে, কিন্তু নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস আছে তার। সায়নীর কিছু হবে না। মুনিরার রুম থেকে সায়নী চলে যেতে মুনিরা নীরবে কিছুক্ষণ কাঁদে। সায়নীর শরীর খারাপ, মাথা ব্যথা, বমি, অজ্ঞান হয়ে এসব ভেবেছিল সে মা হতে চলেছে। কিন্তু মেয়েটা যে এত বড় রোগ নিয়েছিল কেউ বুঝতেই পারেনি। তাদের ছেড়ে সত্যি সত্যি সে চলে যাবে না, সায়নী সুস্থ হয়ে যাবে, তার স্বপ্ন পূরণ হবে। আর সে স্বপ্ন পূরণ করবে মুনিরা। চোখ দুটো মুছে মুনিরা এগোতে থাকে আফজাল খানের দিকে। তারা দেখতে দেখতে কখন যে গোনা শুরু হয়ে দিয়েছে আফরান নিজেই জানে না। আকাশের তারা গোনা বৃথা চেষ্টা করছে। সায়নীর গলার স্বরের দিকে তাকিয়ে আফরান বলে, কাজ হয়েছে? কী কাজ? ডিভোর্স হবে না মানে? এত অবাক হওয়ার কি নেই? তোমার দাদা 3টে বিয়ে করছিলে আমি জানি। উনি 3 বউকে সমানভাবে ভালোবাসতো। হ্যাঁ, উনি তো প্রথম জনের সাথে প্রেম করে বিয়ে করেনি। আমরাও কোথাও প্রেম করলাম, হুট করে বিয়েটা হয়েছে। ভালোবাসতাম তো। আবার ভালোবাসতে পারবে? কী যে বলো তুমি! শুধু একটা আফসোস থেকে যাবে, খালুকে কিছু জানাতে পারলাম না, তার কাছ থেকে স্বীকৃতি নিতে পারলাম না। আচ্ছা, কালা সকালে বাবাকে আমি বলবো। না, এখন তো একদম না, বাবার শরীর খারাপ। মৃদু হেসে আফরানের কাছে গিয়ে সায়নী বলে, বুকে নিবে আমায় একটু? কেন নিব না? সায়নীকে জড়িয়ে ধরে সাথে সাথে সে বলে, এত শাস্তি কেন তোমার বুকে আফরান? হ্যাঁ হ্যাঁ আফরান, আমি বাঁচতে চাই। সায়নীর মুখে এই কথা শুনে থমকে যায় আফরান। সায়নী আবার বলতে শুরু করে, আমি সবটা জানি, আমার খুব কষ্ট হচ্ছে। আজ যদি এতগুলো মানুষকে কষ্ট না দিতাম, তাহলে আমায় এই শাস্তিটা পেতে হতো না। তোমার কাছে একটাই চাওয়া, আমি যদি মরে যাই মনিরাকে মেনে নিও। আর যদি বেঁচে থাকি তবুও ওকে যেতে দিও না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমার জায়গায় তুমি কাউকে দিতে পারবা, কিন্তু নতুন করে জায়গা তো বানাতে পারো। পারবে, বৈধ সম্পর্কের জোরে পারবে। সায়নীকে শক্ত করে জড়িয়ে ধরে আফরান বলে, কিছু হবে না, তোমার কিচ্ছু হবে না। মিশিকা বলেছে কিছু বলো না এখন, জড়িয়ে ধরে রাখো। আফরান দরজার পাশে এসে মুনিরা বলছে, তোমরা কি আছো? সায়নী নিজেকে আফরানের কাছ থেকে সরিয়ে বলে, দাঁড়াও আসছি। সায়নী আর আফরান বারান্দা থেকে বের হতে মুনিরা বলে ওঠে, বাবা তোমাদের ডাকছে। তারা মুনিরার সাথে আফজাল খানের রুমে যায়। তিনি বিছানায় বসেছিলেন। মুনিরাকে দেখে তিনি বলেন, সবাই এসে আমার পাশে বসো। তারা সব যায় আফজাল খানের পাশে বসতে তিনি সায়নীর উদ্দেশ্যে বলে করেন, আমি কি খুব খারাপ? খালুর প্রশ্নে চমকে গিয়ে সায়নী উঠতে, মোটেও না খালু, এসব কেন বলছো? নিশ্চয় খারাপ, নাহলে তুই যে অনেক আগে থেকে আফরানকে ভালোবাসিস আমাকে বলিসনি কেন? একটা বড়সড় একটা ধাক্কা খায় সায়নী আর আফরান। দুজনে চোখাচোখি বড় বড় কোপ করে আফজাল খানের দিকে তাড়ায়। তাদের চুপ থাকতে দেখে তিনি সায়নের দিকে তাকিয়ে বলেন, মুনিরা আমাকে সবটা বলেছে। ভুল মানুষ করে তাই বলে এত বড় পাথর রেখে দিবি তুই? খালু, তোর কিছু হবে না মা। তুই যে মুনিরাকে মেনে নিয়ে ওর অধিকার থেকে বঞ্চিত করতে চাসনি, সেটার জোরে তোর কিছু হবে না। সুস্থ হয়ে যাবি তুই। খালু, তুমি আমাকে মেনে নিয়েছো, সেটা আগে বললে মানতাম, কিন্তু মুনিরের সাথে আফরানের বিয়েটা হয়ে যাওয়ার পর আমি অবশ্যই মানতাম না। যেহেতু মুনিরা তোকে মেনে নিয়েছে, তুই তাকে মেনে নিয়েছিস, আমার কি বলার আছে? খালু, আমার ভুল হয়েছে। একটা ভুল তুই সংশোধন করেছিস, কিন্তু আরেকটা যে বাকি আছে কি? আমি তোর আর আফরানের আবার বিয়ে দিব। সবার চোখে তুইও আফরানের বউ হবি। তোকে গোপন বউ হয়ে থাকতে হবে না। আমাদের ধর্মের সামর্থ্য থাকলে 2 বউ রাখা যায়। খালু, আফজাল সাহেব খেয়াল করছেন ছেলের চোখের পানি। তিনি তার দিকে তাকিয়ে বলেন, এই যে গাধা, যা আবার হয়েছে চোখ মুছে আয় দেখি। বাবা, তোমার কিছু হয়ে যাবে বলে বলতে পারিনি আমি এতদিন। ভুল করেছিস, সেই ভুলটা শুধরে দিয়েছে মুনিরা। এসব বাদ। সায়নীর চিকিৎসা কোথায় করবে ঠিক করছে? সিঙ্গাপুর। ওখানে আমার বন্ধু দুলাল আর তার বউ থাকে। ওর বাসায় উঠবো ভাবছি। ঠিক আছে, যাওয়ার ব্যবস্থা হতে এখানে চিকিৎসা চালিয়ে রাখিস। তোরা ফিরে আসার পরে আমি তোদের আবার বিয়ে দিব। সায়নী আর তোর গোপন বউ থাকবে না। মুনিরার পাশে গিয়ে সায়নী তাকে জড়িয়ে ধরে বলে, এতদিন খালু কিছু বলতে পারিনি, আর হয়তো বলতে পারতাম না। তার স্বীকৃতি ছাড়া মরেও শান্তি পেতাম না। আরেকবার মরার কথা বললে আমি কিন্তু চলে যাব বলে দিলাম। মুনিরার কথা শুনে সায়নী সহ সকলে উচ্চ শব্দে হাসে। সিঙ্গাপুরে যাওয়ার দিন আপু সব নিয়েছো? নিয়েছি মুনিরা, সব নিয়েছো। শোনো আপু, একদম ভাববে না চিকিৎসা করতে গেছো। কি ভাবছো হানিমুনে গেছো? ওরে দুষ্টু, নিজের যত্ন নিবে কেমন? তুমিও বাবার খেয়াল রেখো। মুনিরা, আমি মরতে চাই না, তোমার সাথে বাকি জীবনটা পার করতে চাই। তাই হবে আপু, তুমি আমার
কথা এই সংসার ছেড়ে দিও না। আমি তোমাকে কথা দিচ্ছি, আপ্রাণের মনে তোমার আলাদা একটা জায়গা বানাতে আমি সাহায্য করব। আর যদি আমার কিছু হয়ে যায় কিচ্ছু হবে না। লাগেজ নিয়ে রুম থেকে বের হতে ড্রয়িং রুমে যেতে সায়নী দেখতে পায় তার ফুপু পাভেল আর মিশিকা। ফুপুর কাছে গিয়ে সালাম দিতে সায়নী মাপ চাইতে তিনি বলেন, সুস্থ হয়ে ফিরে আয় মা, মনে কোনো ক্ষোভ নেই তোকে নিয়ে। পাভেলের দিকে এগিয়ে দিতে পাভেল হেসে বলে, মিশিকার মতো কেউ একজনকে আমার লাইফে এনে দেওয়ার জন্য ধন্যবাদ। সায়নী মৃদু হেসে পাভেল আর মিশিকাকে উদ্দেশ্য বলে, আমি খুব খুশি হয়েছি, তোদের জন্য ভালো থাক। আফজাল খান এখন অনেকটাই সুস্থ। সোফায় বসে নীরবে চোখের পানি ফেলছে তিনি। সায়নী তার পাশে বসে বলল, আমি সুস্থ হয়ে ফিরে আসবো বাবা। তিনি সায়নীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তাই যেন হয়। আফরান খান নিজের রুমে এসে বলে, হলো তোমাদের? আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে। সায়নী তার দিকে এগিয়ে আসতে আসতে বলে, হয়েছে হয়েছে, চলো। আফরান সবাইকে বিদায় দিয়ে লাগেজ হাতে নিয়ে সায়নীর সাথে পা বাড়াতেই দরজায় দিকে হঠাৎ পেছন থেকে মুন্নার দিকে তাকিয়ে বলে, বাবা আর নিজের খেয়াল থেকো। পৌঁছে দুলালের থেকে ফোন দিব তোমাকে, যখন খুশি তো তার নাম্বারে ফোন দিও। আপ্রাণ তাকে ফোন দিতে বলেছে। এটা কি সেই আপ্রাণ যে কিনা তাকে প্রয়োজনে ফোন দিতে নিষেধ করছো? মুনিকা চুপ থেকে সায়নী বলে ওঠে, ওই কিছু বলো। মুচকি হেসে মুনিরা বলে, ঠিক আছে। সায়নীকে নিয়ে বের হয় আপ্রাণ। মনের মতো একটা আশা, তার ভালোবাসা সায়নীর জন্য কিছুই হয় না। সায়নী এখন আর কোনো চিন্তা নেই, সবই পেয়েছে। এখন শুধু সুস্থ হয়ে ফিরে আসার অপেক্ষা। যদিও সে আপ্রাণকে ভাগ কাউকে দিবে না কখনো ভাবেনি, কিন্তু মুনিরাকে দিতে তার কোনো সমস্যা নেই। আর সে জানে আপ্রাণ মুনিরাকে একদিন ভালোবাসতে পারবে। মুনিরা বিশ্বাস সায়নী ঠিক সুস্থ হয়ে ফিরবে, কিন্তু সে জানে না সে কখনো আফরানের ভালোবাসা পাবে কিনা। তবে সায়নী বলছে বৈধ সম্পর্কের জোরে একদিন আফরান তাকে ভালোবাসবে, আর এই বৈধ সম্পর্কের জোরে তারা সুখে শান্তিতে সংসার করবে। বিদ্রোহ। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বৈধ সম্পর্কের দ্বিতীয় এবং শেষ পর্ব। বিশাল বড় হয়ে গেল, একটু কষ্ট করে শুনে নেবেন। আর আমার স্পিকারটা খারাপ হয়ে গেছে, ওই জন্য কয়েকদিন থেকে একটু সাউন্ডটা ডিস্টার্ব হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।